হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা প্র্যাকটিস করব। আমরা আগের দিন ভেরিয়েবল কাকে বলে দেখেছিলাম, ভেরিয়েবলের সঙ্গে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেটরস দেখেছিলাম। আজকে সেগুলোর সাহায্যে আমরা কয়েকটা জিনিস করব। আচ্ছা, ইনপুট কি দেখিয়েছিলাম আগের দিন? কেউ বলতে পারবে? না না। আচ্ছা, ধরা যাক এই যে এই অঙ্কটা, এই প্রোগ্রামটা আগের দিন করেছিলাম আমরা, যে x ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু যদি 3 হয়, আমি যদি z এর মধ্যে x আর y, আরেকবার মনে করিয়ে দিই, ভেরিয়েবল হলো একটা ছোট্ট মেমরি স্পেস যেখানে আমরা কোনো ভ্যালু স্টোর করতে পারি, এবং প্লাসটা কি, প্লাসটা হলো একটা অ্যারিথমেটিক অপারেটর। আমরা সবাই জানি, ঠিক যেরকম আমরা অঙ্কে করে এসেছি সেটাই। এবার রান করি, দেখতে পাচ্ছি আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। যদি আমরা লিখি দ্য রেজাল্ট ইজ এত, দ্য রেজাল্ট ইজ কি, একটা স্ট্রিং। স্ট্রিং লিখতে গেলে কি করতে হয়, ডাবল কোটের মধ্যে লিখতে হয়। আমি লিখলাম দ্য রেজাল্ট ইজ, একটা স্পেস দিয়ে দিই যাতে একটুখানি এ হয়, কমা। আচ্ছা, এটা স্ট্রিং, তাই আমি এটা ডাবল কোটের মধ্যে রেখেছি, এটা একটু রিভিশন করছি। আর জেডটা হলো একটা ভেরিয়েবল যার মধ্যে কত ভ্যালু আছে, এক্স আর ওয়াই ভেরিয়েবলের ভ্যালু দুটো যা, সেই দুটো যোগ করলে যা হয় সেটা আমাদের জেডে আছে। তো আমরা 5 আছে ওখানে। হ্যাঁ, 5 আছে জেড এর মধ্যে, তাই তো? হ্যাঁ একদম, কারণ 2 আর 3 এই দুটোকে যোগ করেছে ও, এক্স আর ওয়াই এর ভেরিয়েবলের মধ্যে যা রয়েছে। এবার এটাকে রান করি, দেখা যাচ্ছে দ্য রেজাল্ট ইজ 5। আচ্ছা, কমা দিলে এমনিতেই একটা স্পেস পড়ে, তাই এই স্পেসটা দেওয়ার দরকার নেই। তো এবার আমরা, আচ্ছা এই 2 আর 3 কি, এগুলো হলো ইন্টিজার ভ্যালু। বলেছিলাম আগের দিন যে 3 ধরনের জিনিস হয়, একটা হলো ইন্টিজার ভ্যালু, একটা হলো ফ্লোট ভ্যালু, মানে যদি 3.5 লিখতাম এটা ফ্লোট ভ্যালু হতো, আর স্ট্রিং তো দেখতেই পাচ্ছি আমরা। তো এবার আমি চাইছি এটা ইউজারের থেকে নিতে। তাহলে এর ইউজারের থেকে যদি ভ্যালু নিই, আমি ইউজার কি, মানে রান করার পর একটা প্রোগ্রাম যখন আমি লিখছি তখন আমি একজন প্রোগ্রামার বা কোডার, এক্সিকিউট করার পর যা হচ্ছে সেটা আমার একজন ইউজার, তখন আমি ব্যবহার করছি। যে কোনো, ধরা যাক ফেসবুক যখন কেউ কোড করছে, কোড করার ফলে ফেসবুক হয়েছে, তখন সে প্রোগ্রামার। কিন্তু যে এক্সিকিউট করছে তখন ফেসবুকটা ওপেন হচ্ছে, তখন আমি ফেসবুকটা ব্যবহার করছি, তখন আমি ইউজার। এখানেও একই রকম বিষয়। তো ইউজারের থেকে যদি আমি কোনো ভ্যালু চাই, তাহলে আমাকে লিখতে হবে ইনপুট। এবার ইউজার ভ্যালু দেবে, ইনপুট বোধহয় দেখিয়েছিলাম আগের দিন যতদূর মনে পড়ছে। এবার এই ইনপুট কি করে, বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু নেয়। মানে আমি যদি এটা রান করি, দেখা যাচ্ছে একটা বক্স চলে এসছে, আমি এখানে কোনো ভ্যালু দিতে পারি। ধরা যাক আমি দিলাম 2, ধরা যাক আমি দিলাম 3, অ্যান্সার দিয়ে দিচ্ছে 23। কেন? ও 2 আর 3 কে স্ট্রিং ভাবছে, আর প্লাস হলো স্ট্রিং এর ক্ষেত্রে কনক্যাটিনেট করে। কনক্যাটিনেট মানে কি, ও পাশাপাশি দুটোকে অ্যাড করে দেয়। মানে আমি যদি এখানে লিখতাম হ্যালো, আবার রান করি, আমি যদি লিখতাম হ্যালো, তাহলে এটা হ্যালো একটা স্ট্রিং, সে কোথায় যাচ্ছে, এক্স এ। তারপরে আমি লিখলাম ওয়ার্ল্ড, একটা ছোট্ট স্পেস দিয়ে দিই আগে, দ্য রেজাল্ট ইজ হ্যালো ওয়ার্ল্ড। স্ট্রিং পাশাপাশি ও কনক্যাটিনেট করে দিচ্ছে। তাহলে আমাকে তো বোঝাতে হবে যে না ভাই, এটা আমি স্ট্রিং নিতে চাইছি না ইউজারের থেকে, আমি কি নিতে চাইছি, আমি একটা ইন্টিজার ভ্যালু নিতে চাইছি। তো এটাকে টাইপ কাস্টিং বলে। টাইপ কাস্ট করবো কি করে, এই ইনপুটের আগে একটা ইন্ট লিখে দেবো, দিয়ে ঘিরে দেবো ইনপুটটাকে। এইবারও বুঝবে যে আমার যে ইনপুটটা ইউজার দিচ্ছে সে একটা ইন্টিজার, এটাকে বলে টাইপ কাস্টিং। এবার আমি 2 দিই, 3 দিই, এবার ও রেজাল্টটা ঠিকঠাক দিচ্ছে যে কোনো। এবার আমি এটাকে, এই প্রোগ্রামটাকে যতবার রান করব ততবার ও বিভিন্ন, মানে যেটা রেজাল্ট হওয়া উচিত সেটা দেব। আচ্ছা, আমি যদি ইউজারকে বোঝাতে চাই,
যে আমি কি চাইছি তার থেকে, যে একটা নাম্বার এন্টার করো, সেটা আমি স্ট্রিং এর যেটা নাম্বার এন্টার করে, এন্টার দা নাম্বার, এটা কি, এটা একটা স্ট্রিং, সেটা আমি ইনপুটের মধ্যে লিখলে ওই যে বক্সটা আসছে যেখানে ইউজার ভ্যালু দিচ্ছে তার পাশে সেই লেখাটা থাকবে। তো আমি ডাবল কোটের মধ্যে লিখছি এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ফার্স্ট ইন্টিজার নাম্বার। পরেরটা তো আমি লিখবো, আমি এটাকে কপি করে নিই, এবার আরেকটুখানি স্পেস দিয়ে নেবো, নইলে বক্সটা না গায়ে লেগে যাবে। ছয় দিলাম, ঠিক আছে, বাইরে চলে এলো এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার। এবার আমি বুঝতে পারছি আমার থেকে একটা ইন্টিজার নাম্বার চাইছে, তো আমি এন্টার করি, চলে এলো পরেরটায়, পরের নাম্বারটা চাইছে, সেকেন্ড ইন্টিজার নাম্বার, এবার দ্য রেজাল্ট ইজ 13। তো এবার একটা টাস্ক দিচ্ছি, তোমরা টাস্কটা করো, ঠিক 5 মিনিট দেবো, করার পর স্ক্রিনশট তুলে একটুখানি গ্রুপে পাঠিয়ে দিও, দেখে নেব। দুটো নাম্বার গুণ করো, গুণের জন্য কি লাগে, এই যে অ্যাস্টেরিক্স, এটাকে বলে অ্যাস্টেরিক্স। বিয়োগ, এটা গুণ হলো অ্যাস্টেরিক্স, মানে স্টার যেটা আমাদের আছে কিবোর্ডে, আর ডিভাইড হলো এটা স্ল্যাশ। দু ধরনের স্ল্যাশ হয়, এই স্ল্যাশ হয় আর একটা ব্যাক স্ল্যাশ হয়। তো তোমরা দুটো নাম্বার গুণ করে আমাকে একটু কি বলে গ্রুপে পাঠাও স্ক্রিনশট, ঠিক আছে? আমি 5 মিনিট দিলাম। এবং অতি অবশ্যই কিন্তু ইউজারের থেকে নেবে, ঠিক যেভাবে আমি করেছি যোগটা, তোমরা ইউজারের থেকে দুটো ভ্যালু নিয়ে গুণ করে দেখাও। দাদা দেখো তো হয়েছে কিনা, দিলাম। হয়েছে, কিন্তু আমি যে বলেছিলাম এই করতে, মানে ইউজারের থেকে যখন কিছু নেব তখন সেখানে একটা স্ট্রিং থাকবে যাতে বোঝা যায় যে ইউজার কি চাইছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও।
আচ্ছা বাকিরাও করো, তাহলে আমরা যারা করছো করতে থাকো, আমি এখানে দেখিয়ে দিই। জাস্ট আমি কি করব, প্লাসের জায়গায় যদি আমি ইনটু করি অ্যাস্টেরিক্স, আবার বলছি টার্মস গুলো জানা খুব দরকার। আচ্ছা এখানে তো কি দাদা এক্স আর ওয়াই এর মাঝে যে অ্যাস্টেরিক্সটা দেওয়ার আগে কি কোনো স্পেস দিতে হবে? স্পেসের ম্যাটার করে না, নাও দিতে পারি আমি। ওকে, আমি দেখতে ভালো করার জন্য ওটা করেছি, দেখো তাও রান করবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা বাকিগুলো দেখিনি, আমি যদি মাইনাস করতে চাই, আচ্ছা এইখানে এবার একটা লাস্ট যেটা চারটের মধ্যে, মেন চারটের মধ্যে আরো আছে, যদি আমি স্ল্যাশ দিই তাহলে দেখো, ধরো আমি দিলাম 8, ডিভাইড করলাম 2 দিয়ে, অ্যান্সার 4 আসা উচিত, বাট দেখাচ্ছে দ্য রেজাল্ট ইজ 4.0। এটা ভাগ করলে ফ্লোট কেন হচ্ছে? তার কারণ যেহেতু পাইথনে একটা ভেরিয়েবল যখন আমি ডিক্লেয়ার করছি, ক্রিয়েট করাকে বলা হয় ডিক্লেয়ার করা, ডিক্লেয়ার করছি, যখন ভাগ করছি অনেক সময় চান্সেস থাকবে যে সেটা ফ্লোট ভ্যালু আসার, কিন্তু আমি নিচ্ছি ইউজার থেকে ইন্ট ভ্যালু। এবার যদি ভাগ করে ফ্লোট ভ্যালু আসে তাহলে তো দিতে পারবে না ফ্লোট ভ্যালু, তাই ডিভাইড মানে এটা যখনই ডিভাইড করছি এই অ্যারিথমেটিক অপারেটরটা ইউজ করছি, তখন অটোমেটিক্যালি এই জেড ভেরিয়েবলটার টাইপ হয়ে যায় কি বলে ফ্লোট। সেটাও দেখে নি, চেক করে নি। প্রিন্ট কি করে চেক করে, প্রিন্টের মধ্যে লিখবো টাইপ, তার মধ্যে লিখবো জেড, তাহলে আমি বুঝতে পারবো যে জেড এর টাইপটা কি। দেখো দিয়ে দিচ্ছে ফ্লোট। ক্লাস কি এখন জানতে হবে না, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে সবকিছুই ক্লাস আর অবজেক্ট। রেজাল্ট ইজ 2.0। ঠিক একই ভাবে আমি যদি এখানে গুণ দিতাম, গুণ করলে যদি ফ্লোট ইন্টিজার ভ্যালু, দুটো ইন্টিজার ভ্যালুর গুণফল কখনোই ফ্লোট হতে পারে না। দেখো প্লাস ইন্ট, ঠিক আছে। এবার দেখো আরো কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে, যদি দুটো স্টার দিই মানে অ্যাস্টেরিক্স, তাহলে সেটা টু দি পাওয়ার করে এক্সপোনেনশিয়াল, মানে সামথিং টু দি পাওয়ার সামথিং। মানে আমার ধরো 3 স্কোয়ার, আমি যদি ফার্স্ট ইন্টিজার নাম্বারে দিই 3, সেকেন্ড দিই 2, কেউ একটা বলো তো অ্যান্সার কি আসা উচিত? 9 একদম, এই দেখো। এবং ক্লাস ইন্ট, আমার এটার আর দরকার নেই, এটাকে আমি উড়িয়ে। আরেকটা হচ্ছে এই পার্সেন্টেজ সাইনটা, এটাকে বলে মডিউলাস, মডিউলাস বা মড। এই অ্যারিথমেটিক অপারেটরটার নাম হলো মড। ফার্স্ট নাম্বার দি, আচ্ছা মড কি আগে বলে নি সেটা। মড হলো কাউকে কিছু দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে রিমাইন্ডার, সেই ভাগ শেষটা করে এই মড অপারেটরটা। এবার তোমরা জিজ্ঞেস করতে পারছো এগুলো কেন প্রয়োজন, কি প্রয়োজন আছে, যখন আমরা অন্যান্য কাজ করবো বুঝতে পারবো। রিমাইন্ডার, যদি আমি 10কে 7 দিয়ে ভাগ দিই তাহলে রিমাইন্ডার কত থাকবে, কেউ একটা বলো? 3 দেখে নি, একটু বড় নাম্বার করি, 23কে 5 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে অ্যান্সার আসা উচিত 4 5 20 3। হ্যাঁ এই যে রেজাল্ট ইজ 3। আরেকটা হলো ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ কি? ডাবল স্ল্যাশ হলো শুধু যদি স্ল্যাশ দিই ও ভাগটাকে ফ্লোট ভ্যালুতে করে দেয়। ডাবল স্ল্যাশ দিলে ও সেটাকে ইন্টিজারই রাখে,
কিন্তু যদি ভাগশেষে ভাগফলে পয়েন্ট পার্ট আসেও, তাহলে ও সেটা দেখাবে না। কিরকম? যদি আমি 10কে 4 দিয়ে ভাগ দিই, তাহলে যদি সিঙ্গেল স্ল্যাশ ইউজ করতাম কি আসতো? 2.5, রাইট? 4 to the 8, হ্যাঁ 2.5 আসতো। কিন্তু যেহেতু আমি ডাবল স্ল্যাশ দিয়েছি, ও 0.5টা রাখবে না, ও ইন্টিজার ভ্যালুই রাখবে। এই দেখো, তাহলে কি কি শিখলাম? অ্যারিথমেটিক অপারেটরে প্লাস, মাইনাস, ইনটুর জন্য অ্যাস্টেরিক্স, সিঙ্গেল স্ল্যাশ অনলি ডিভিশন, ডাবল স্টার হলো টু দি পাওয়ারের জন্য, পার্সেন্টেজ হলো রিমাইন্ডারের জন্য, আর ডাবল স্ল্যাশ হলো মানে এটা কোশেন্ট বলে, মানে কিছুই নয়। আমি যদি দাঁড়াও দেখাচ্ছি, আমরা ছোটবেলায় ভাগ করতাম না, ধরো 34কে আমি ভাগ করছি, এরকম ভাবে ভাগ করতাম। কি লিখতাম? এখানে 6, এখানে লিখতাম 30, তারপরে এরকম একটা দাগ দিতাম, তারপরে এখানে রিমাইন্ডারে লিখতাম 4। তাহলে এই মড যেটা, সেটাই 4 ভ্যালুটা দেয়, আর এই ডাবল স্ল্যাশ যেটা, সেটাই 6 ভ্যালুটা দেয়। এরকম ভাবে মনে রাখলে মনে থাকবে। কারোর কোনো প্রশ্ন এখন অব্দি, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। নির্মল দা, হ্যাঁ বলো। বলছিলাম প্রথম কথা, আমার একটুখানি সমস্যা, মানে মোবাইলে একটু সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি একটু লেটে জয়েন করতে পেরেছি, বুঝলে? আচ্ছা, একটু আমাকে জাস্ট ইন্টেঞ্জারের ব্যাপারটা একটু যদি বলে দাও না, খুব ভালো হয়। মানে আমি জাস্ট যখন তুমি ওই জেড ইজিক্যাল টু দিয়ে শুরু করলে, তখন আমি জাস্ট আর কি লগ ইন করতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি আমি আবার। এই ভেরিয়েবল আগের ক্লাসে করেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, ভেরিয়েবল একটা, হ্যাঁ দেখিয়েছিলে তুমি, যে ইজিক্যাল টু করে একটা তুমি নাম্বার পুট করে সেটাকে। তো এবার যেটা করছি, আমরা ইউজারের থেকে ভ্যালু নিচ্ছি। ওখানে কি করছিলাম? ডিরেক্ট ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছিলাম, আমরা নিজেরাই অ্যাজ আ কোডার লিখে দিচ্ছিলাম। এইবার কি করছি? আমরা ইউজারের থেকে ভ্যালু নিচ্ছি। ইউজারের মানে ব্যাপারটা যাচ্ছে, আগের দিন তুমি যেমন করছিলে যে তোমার নামটা দিয়ে ইজিক্যাল টু 34 করছিলে, হ্যাঁ ওইটা হচ্ছে ডাইরেক্ট তুমি আগে থেকে ওটা পুট করে দিচ্ছিলে পুরোটা। মানে আমার মানে ওটা হলো কি বলে, মানে যে একটা ভেরিয়েবলের, যে কিভাবে একটা ভেরিয়েবলের নাম আমি লিখতে পারি। যে কোনো শব্দ লেখা যায়, সংখ্যাও লেখা যায়, কিন্তু সংখ্যা শুরুতে হবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার বা স্পেস ভেরিয়েবলে দেওয়া যায় না, একমাত্র আন্ডারস্কোর, যেটা আন্ডারস্কোর, এই যে এইটা একমাত্র ইউজ করা যায়। এমনকি এটা ভেরিয়েবলের নামের শুরুতেও করা যায়। আপাতত আমরা XYZ দিয়ে চালাবো প্রথম বেসিক পার্টটা। আচ্ছা, এবার এইখানে XYZ টাকে আমরা কি হিসাবে রিপ্রেজেন্ট করছি? মানে তুমি যে নিচে এই এখানে যে ভাগ করাটা দেখালে, এখান থেকে বুঝতে পেরেছি যে কোনটা X, কোনটা Y, কোনটা Z, কিন্তু তুমি যে X ইকুয়াল টু INT করে যে করলে, এই জায়গাটা একটু বলবে? এই জায়গাটা একটু ক্লিয়ার হলো না। ইউজারের থেকে ভ্যালু যখন আমি নিতে চাইবো, তখন আমি ইনপুট ইউজ করব। ইনপুট একটা ফাংশন, ইনপুটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমি যদি কিছু লিখি, তাহলে সেটা রান করার পর পাশে আসবে। কিন্তু ইনপুট ফাংশনটা বাই ডিফল্ট স্ট্রিং নেয়। স্ট্রিং কি আগের দিন বলেছিলাম, যে কোনো শব্দ বা যদি আমি এক্স্যাক্টলি সেইটাই চাই, সেটাকে স্ট্রিং বলে, সেটাকে ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হয়। আমরা ডাবল কোট ইউজ করি আপাতত। এবং যদি ইউজারের থেকে আমি 5 নিই, ধরো আমি সংখ্যা হিসেবে এক্স এর মধ্যে ভ্যালু নিতে চাইছি 5, ইউজার 5 দিচ্ছে, কিন্তু সেটাকে যদি আমি শুধু ইনপুট লিখি, তাহলে সেটাকে স্ট্রিং হিসেবে ধরবে। আর কিন্তু আমার তো ইন্টিজার হিসেবে ধরার, আমি তো ওটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যে কোনো অঙ্ক করবো। বাট সেটার জন্য আমাকে কি চাই? আমাকে বোঝাতে হবে ভ্যালুটা একটা ইন্টিজার। ইন্টিজার কি? ইন্টিজার হলো যে কোনো পূর্ণ সংখ্যা, 7, 20, 22, 100, এগুলো হলো ইন্টিজার ভ্যালু। আর ফ্লোট ভ্যালু কি? যে কোনো দশমিক পার্ট থাকে, যদি 2.5, 3.5। এবার আমাকে তো বোঝাতে হবে যে ইউজারের থেকে আমি যে ফাংশন ভ্যালুটা নিচ্ছি,
সেটা যেন একটা ইন্টিজার ভ্যালু, আচ্ছা সেই জন্য ইন্ট দিয়ে ঘিরে দিয়েছি। নইলে আচ্ছা, ইন্টিজার নাম্বারটাকে তুমি ডবল স্ল্যাশ দিয়ে ঘিরলে, তার মানে এটাকে একটা পূর্ণ সংখ্যা হিসাবে ধরছো তুমি। হ্যাঁ, ডবল স্ল্যাশ নয়, ব্র্যাকেট, তাই তো? হ্যাঁ, ব্র্যাকেট। আচ্ছা, তাহলে ডবল স্ল্যাশ না, সরি, এই যে যেটা ইনভার্টেড কমার মধ্যে রাখলে তুমি, এইটা কি জন্য দিলে? এটা দিলাম দেখাচ্ছি না, ব্র্যাকেটটা ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি যখন এটাকে রান করছি, ধরো এই যে পাশে যাতে এইটা তো বক্স, এখানে ইউজার ভ্যালুটা দেবে, তাহলে এই লেখা যদি এখানে লেখা থাকে, তাহলে ইউজার বুঝতে পারবে যে কি চাইছে, যে একটা ইন্টিজার নাম্বার চাইছে। ওকে, সেই লেখাটা আমি আচ্ছা বুঝতে পেরেছি। ইনপুটটা হচ্ছে এই বক্সের ভেতরে লেখাটা হবে, তাই তো? ইনপুটটা হলো ইউজারের থেকে ভ্যালু নেওয়ার জন্য। এই যে আমি লিখেছি x ইকুয়ালস টু ইন, হ্যাঁ সে মানে বলো। আচ্ছা, এই যে ইনপুট যেটা লিখেছে, ইনপুটটা মানে হচ্ছে বক্সের মধ্যে তুমি যে ভ্যালুটা দেবে সেইটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইউজারের থেকে ভ্যালু নেওয়া। ইউজার প্রোগ্রাম রান করার পর ইউজার ভ্যালু দেবে। আমরা নিজেরা কোডিং এর সময় আমি ভ্যালু দিচ্ছি না, তাহলে লাভ কি? তাহলে আমি যদি একটা ক্যালকুলেটর বানাতে চাই, যদি ইউজার ভ্যালু না দেয়, তাহলে ইউজারের তো কোনো মানে নেই সেই সফটওয়্যারটার বা সেই জিনিসটার। বুঝতে পেরেছি, এটা ইউজারের রেসপেক্টে বানানো, মানে ইউজার ভ্যালুটা দেবে এই বক্সের মধ্যে। হ্যাঁ, এই যে আমি ইউজার হিসেবে ভ্যালু দিচ্ছি। আচ্ছা, রেজাল্টটা দিচ্ছে একই রকম ভাবে এই যে আমরা যে আইএনটি কোড যেটা লিখলাম, এই এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার, এইটা হচ্ছে যাতে সাইডে এটা শো করে, যখন আমরা নিচে গিয়ে ইউজার পুট করবে যাতে ওকে শো করে, তার জন্য এটা তুমি দিয়েছো, তাই তো? একদম ঠিক আছে। তাহলে বুঝে গেছি আমরা কি কি অ্যারিথমেটিক অপারেটরস রয়েছে। আচ্ছা, আরেকবার একটু রিপিট করবো, আমি একটু নোট করে নিতাম, তাহলে খুব ভালো হয়। সমস্ত নোটস আমি দিয়ে দাম, সব নোটসই আপলোড হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওকে। আমি আবার তুমি এটা রেকর্ডিং ক্লাস পাবো, রেকর্ডিংও পাবে, নোটসও পাবে, সবকিছু অ্যাপে অ্যাভেলেবল। ওকে, ঠিক আছে স্যার। আগের ফার্স্ট ক্লাসটা ছিল রেকর্ডিং, ওটা রেকর্ডিংটা কোথায় পাবো? অ্যাপেই পাবে, কিন্তু আমি পাইনি। অ্যাপে কিন্তু এখনো শো করছে না, তো ফার্স্টের ক্লাসটা আমি করতে পারিনি, একটু প্রবলেমে ছিল, তো সেই কারণে আমি বলে দেবো আজকে অ্যাপে আপলোড হয়ে যাবে। ওকে স্যার, একটু করে দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো দাদা। হ্যাঁ, বল। হ্যাঁ, সুমনা বলছি দাদা, একটা রিকোয়েস্ট রয়েছে। এই যে স্ট্রিং, ইন্টিজার, এই তারপরে প্রিন্টের কাজটা কি, দেন এই যে টার্মস গুলো না ইউজ করছো, এইগুলো একটুখানি পয়েন্ট আউট করে দাও না, তাহলে কোন টার্মসটা কিসের বেসিসে, মানে বেসিক কাজটা কি, তাহলে সেগুলো একটু। হ্যাঁ, করেছি ফার্স্ট ক্লাসেই তো সব বলে দিয়েছিলাম। প্রিন্ট হলো যে কোনো কিছু ডিসপ্লে করার জন্য একটা ফাংশন। এখন অবধি কি ফাংশন ইউজ করেছি? ইনপুট হলো ইউজারের থেকে নেওয়ার জন্য একটা, এগুলো সমস্ত কিছু নোটসে থিওরিতে লেখা থাকবে। আচ্ছা দাদা, ঠিক আছে, তুমি নোটস তাহলে দিও, আমরা যদি তখন প্রবলেম, যে কোনো সেন্টেন্স, শব্দ, বাক্য, যেগুলো আমি এক্সাক্ট যা লিখছি সেটাই যদি প্রিন্ট করতে চাই, সেটা হলো স্ট্রিং। এই ইকুয়ালস টু সাইনটা হলো অ্যাসাইনিং অপারেটর। এটা আমি পরে আসবো আস্তে আস্তে, যখন বিভিন্ন ধরনের অপারেটরস রয়েছে। আমরা কি শিখেছি এখন অব্দি? একটা অ্যাসাইনিং অপারেটর। ইকুয়ালস টু সাইনটা কি করে? যে কোনো ভ্যালুকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেয়। আর শিখেছি 6খানা অ্যারিথমেটিক অপারেটর। অপারেটরে তাহলে প্রথম কি শিখেছি? দিয়া, দে, রেজ এন্ড হ্যান্ড। দিয়া, বলো। স্যার, আমি একটু মাঝপথে বলছি, আপনারা যারা অ্যাডমিশন নিয়েছে আপনাদের জন্য তো একটা আলাদা পেইড গ্রুপ করে দেওয়া হয়েছে। আমি পেইড গ্রুপে আপনাদের আগের দিনে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসের লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। আর যারা এখনো অব্দি অ্যাডমিশন নেননি, এখানে মেসেজে দেখুন আমি আমার নাম্বারটা শেয়ার করে দিয়েছি, আপনারা আমাকে পার্সোনালি টেক্সট করুন, আমি আপনাদের আগের দিনের ক্লাসের রেকর্ডিংটা শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে এগোই। এবার আমি একটা টাস্ক দিচ্ছি, সবাই করো দেখি। একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, একটু মাথা খাটি, না পারলেও কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো। তারপর তাও চেষ্টা করো। টেক
two integer numbers from user, এটা করতে কোনো অসুবিধা নেই। এই অবধি এই যে অবধি দুটো ভ্যালু নিতেই পারি আমরা, ইউজারের থেকে শিখে গেছি অলরেডি কি করে নিতে হয়। and swap them, অর্থাৎ and print, অর্থাৎ ধরো x এ কেউ ভ্যালু দিল 5, y তে কেউ ভ্যালু দিল 3, আমি x কোনো যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার নেই, আমি x আর y এর ভ্যালুটাই দেখাবো। কিন্তু x এ যদি কেউ ইউজার 5 দেয়, যখন আমি x প্রিন্ট করবো সেখানে 3 দেখাবে, আর y যদি ইউজার 3 দেয় তাহলে y প্রিন্ট করার সময় 5 দেখাবে, অর্থাৎ x আর y এর ভ্যালু দুটো উল্টে যাবে। সেটা কি করে করবে সেটাই হলো কি মাথা কাটানোর জায়গা। এটার জন্য আমি 7 মিনিট দিলাম, চেষ্টা করো। মানে এক্স এর ভ্যালু যেটা থাকবে সেটা ওয়াই তে চলে যাবে, ওয়াই এর ভ্যালু এক্স এ চলে আসবে। একদম তাই। হ্যাঁ ঠিক আছে। আমি ছোট্ট একটা হিন্ট দিইনি, এরকম ভাবে লজিক্যালি ভাবো, তাহলে দেখো সুবিধা হবে। ধরা যাক আমার বাঁ হাতে আছে এক্স, একটা জলের গ্লাস, আর ডান হাতে আছে ওয়াই, একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস। আমার কি দা চাই যে কোল্ড ড্রিঙ্কটা আমার বাঁ হাতের গ্লাসে চলে আসবে আর জলটা আমার ডান হাতের গ্লাসে চলে আসবে। এবার এই যে উল্টানোর জন্য আমার কি লাগবে, আমি কি আকাশে ছুটবো আর এরকম করে ক্যাচ করবো? জাগল তো করবো না। তাহলে এটা যদি প্রপারলি করতে চাই আমার কি করে আমি করবো সেইটা ভাবো। আর একদম এরকম ভাবে ভাববো যে আমি যখনই একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে কিছু ঢালছি, যেটা দিয়ে ঢালছি সেটা আমার ডান হাতে থাকবে, আর যেখানে ঢালছি সেটা আমার বাঁ হাতে থাকবে। ভেরিয়েবলের ক্ষেত্রেও তাই। দাদা একবার দেখবে তো দিয়েছি।
ভেরি গুড শুভদীপ, একদম। বাকিরাও করে ফেলো। আচ্ছা, যারা পারোনি কোনো অসুবিধা নেই, কোনো রকম নেই যে পারলাম না ইত্যাদি ইত্যাদি, কিচ্ছু ভাবতে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সবাই পারবে। এই দুটোকে কপি করে নিই। তো যেটা বলছিলাম যে কি, আমার যদি বাঁ হাতে এক্স আছে, এক্স এর মধ্যে একটা ভ্যালু ঢুকেছে, ডান হাতে ওয়াই আছে, ওয়াই এর মধ্যে একটা ভ্যালু ঢুকেছে। গ্লাস হিসেবে বলছিল আমার এক্স এ কি ঢুকেছে, ধরো 5 দিয়েছে, আমি কমেন্টে লিখছি এখানে, ধরা যাক 5 দিয়েছে, আর এখানে 3 দিয়েছে ইউজার। তাহলে আমার কি চাই, মানে 5 হলো জল, আমার বাঁ হাতের গ্লাসে রয়েছে, আর 3 হলো কোল্ড ড্রিঙ্ক, আমি এটাও লিখে দিই। আচ্ছা, কমেন্টটা বলেছিলাম তাদের দিন যে আমি যদি কিছু লিখে বোঝাতে চাই, যে আমার পরে ধরো কেউ এলো প্রোগ্রাম করতে, যে আমি কি করতে দেখছি, যা খুশি তাই লিখতে পারি, বাট সেটা আমার প্রোগ্রামে এফেক্ট না করে, তো হ্যাশ লিখে আমি যাই লিখবো সেটা হলো কমেন্ট, সেটা দেখো সবুজ রঙের হয়। হ্যাকাররা এই যে দেখি হ্যাকিং করছে সবকিছু সবুজ, আমার মনে হয় সবকিছু কমেন্টই লিখে। যাই হোক, হ্যাঁ, এবার আমার এই দুটো গ্লাসের জিনিস, জলটাকে আমি যদি কোল্ড ড্রিঙ্কের গ্লাসে এবং কোল্ড ড্রিঙ্কটাকে যদি আমি জলের গ্লাসে নিতে চাই, আমার কি লাগবে, একটা থার্ড গ্লাস লাগবে, একটা ফাঁকা থার্ড গ্লাস লাগবে। তো ধরা যাক সেটা হলো জেড। এবার আমি কি করছি, এক্স এর মধ্যে যে জলটা রয়েছে সেটা আমি জেড এ ঢেলে দেবো। তাহলে আমি যদি জেড ইকুয়ালস টু এক্স লিখি, তাহলে আমার এক্স গ্লাসটা ফাঁকা হয়ে গেল, মানে জলের গ্লাসটা এখন ফাঁকা। আমি চাইলে এবার কোল্ড ড্রিঙ্কটা জলের গ্লাসটা ঢেলে দিতে পারি। কোল্ড ড্রিঙ্কটা আমি অলওয়েজ বলেছি, যখন যেটাতে যে গ্লাসটা ঢালছি সেটা আমার ডান হাতে থাকবে, আর যে গ্লাসে ঢালছি সেটা বাঁ হাতে থাকবে। তো আমার কোন গ্লাসটা ফাঁকা আছে এখন, এক্স গ্লাসটা ফাঁকা আছে। তাহলে বাঁ হাতে আমি এক্স গ্লাস নিয়েছি, কোল্ড ড্রিঙ্ক কোন গ্লাসে আছে, ওয়াই গ্লাসে আছে, তাহলে আমি ওয়াই লিখলাম। তাহলে এবার কি হয়ে গেল, আমার ওয়াই গ্লাসটা ফাঁকা হয়ে গেল, আমার এক্স গ্লাসে কিন্তু কোল্ড ড্রিঙ্ক চলে এসেছে, ওয়াই গ্লাসটা ফাঁকা। তাহলে জলটা কোথায় রাখা আছে, জেড গ্লাসে। ফাঁকা গ্লাস কোনটা, ওয়াই গ্লাসটা। তাহলে বাঁ হাতে আমি কি রাখবো, ওয়াই গ্লাসটা রাখবো, আর ডান হাতে আমি কি রাখবো, জেড গ্লাসটা। তাহলে এবার জেড গ্লাস ফাঁকা হয়ে গেল, আমার যে এক্সট্রা গ্লাসটা দরকার ছিল সেটা আমার আর দরকার নেই, আমার ছেড়ে দিলাম, সেটা আমার কোনো কাজে লাগবে না। আমার শুধু দেখাতে কি হবে, এক্স আর ওয়াই এর ভ্যালু। আমি লিখি প্রিন্ট। এবার এর মধ্যেও দেখো লেখা যায়, আমার দুটো প্রিন্ট করার দরকার নেই। শুভদীপ দেখলাম দুটো প্রিন্ট করেছো, দেখো একটা প্রিন্টেই আমি এটা লিখবো। হ্যাঁ হ্যাঁ, আমি দুটো করেছিলাম। হ্যাঁ, দ্য ভ্যালু ইন ফার্স্ট ভেরিয়েবল ইজ, কমা দিয়ে এক্স, আবার কমা দিলাম, তারপরে স্ট্রিং লিখলাম এন্ড। যখনই একটা স্ট্রিং আর ভেরিয়েবলকে আমি ডিফারেন্সিয়েট করতে চাইবো, আমি কি করব,
কমা দিয়ে সেপারেট করতে করতে যাব। যদি স্ট্রিং হয় ডাবল কোটে রাখবো, যদি স্ট্রিং না হয় ডাবল কোটে রাখবো না। and the value in second variable, এটা কপি করে নিই, কপি পেস্ট সবসময় করে যাতে তাড়াতাড়ি করতে পারি। in second variable is স্ট্রিং শেষ, আবার একটা কমা দেবো y. The value in first variable is x and আচ্ছা এইখানে আমি কেন কমা দিয়েছি, আমার তো দুটোই স্ট্রিং, দরকারই নেই কমা দেওয়ার, একই সঙ্গে একই ডাবল কোটেই রাখবো। and the value in second variable is y, তাহলে দেখো সোয়াপ হয়ে যাবে। ডান করি, দেখো ফার্স্টে দিলাম 5, সেকেন্ডে দিলাম 3, সোয়াপ হয়ে আমার কি দেখানো উচিত, 3 আর 5 দেখানো উচিত। ঠিক আছে, মজা আসছে? প্রোগ্রামিং এরকমই মজার জিনিস। চলো বেসিক পার্ট শেষ করি, লাস্ট একটা প্রোগ্রাম টাস্ক দিচ্ছি, সেটা করে সেম টেক টু ভ্যালু ফ্রম ইউজার এন্ড প্রিন্ট দা কোশেন্ট, কোশেন্ট বানান কি ভুলে উঠেছি, নয় বোধ হয়, and remainder। আমরা জানি কোশেন্টের জন্য কোন অপারেটর ইউজ করতে হয়, আমি বলবো না আর। আমরা জানি রিমাইন্ডারের জন্য কোন অপারেটর ইউজ করতে হয়। একই লাইনে লেখা থাকবে দ্য কোশেন্ট ইজ i and the remainder is f, একটা লাইনে লেখা থাকবে। ইউজারের থেকে দুটো ভ্যালু নেওয়া হবে, তারপরে সেটার ডিভাইড করে, তার শুধু ডিভাইড নয়, যে অপারেটরটা ইউজ করতে আমি শিখিয়েছিলাম সেটার জন্য কোশেন্ট ইজ এত এন্ড রিমাইন্ডার ইজ এত, এটা লেখা থাকবে। চলো এটার জন্য 5 মিনিট দিলাম। কারো হলো না? এত সহজ জিনিসটা আগের টাইপ থেকে অনেক বেশি কঠিন ছিল। হ্যাঁ নির্মলতা, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। আমি ওই যেটা তোমার আমি অ্যাকচুয়াল না তোমার ওগুলো মনে রাখতে মানে ওইগুলো ঠিক মাথায় নেই, কিন্তু তুমি পার্সেন্টেজ যেটা দিয়ে যেটা করেছিলে ওটা মনে হয় ওই ভাগশেষ যেটা বেরোয় ওটা মনে হয়, তাই তো? আর কোশেন্টের জন্য ডাবল। আচ্ছা, তাহলে পার্সেন্টেজটা দিয়ে কি
রিমাইন্ডার আমি একটা করেছি, তুমি কি দেখবে? আমার মনে হচ্ছে পাঠাও পাঠাও। আমি কি শেয়ার করবো স্ক্রিনটা? না স্ক্রিনশট পাঠাও। স্ক্রিনশট পাঠাবো, ওকে। আচ্ছা, স্ক্রিনশটটা পাঠাবো কি করে? সুস্মিতা দেবী কি করেছে? স্ক্রিন শেয়ার করা যাবে না? না, স্ক্রিন শেয়ার এটা করলে রেকর্ডিং এর সমস্যা হয়ে যাবে গো। এই শুধু সুস্মিতা শুধু ও আচ্ছা আচ্ছা, রিমাইন্ডার বার করেছে। তাহলে আমি তোমাকে স্ক্রিনশট। আচ্ছা, কিন্তু আমি তোমাকে পাঠাবো কি করে স্ক্রিনশট? গ্রুপে পাঠিয়ে দাও। আমি দুটো আলাদা আলাদা করে পার করলাম। আলাদা আলাদা করে তাহলে তো সেটা তো সবাই পারে করতে। মেঘনাথ ক্যামেরায় ছবি তুলে পাঠিয়ে দেয়। নির্মল বলে আমি ছবি তুলে পাঠিয়েছি। হ্যাঁ ছবি তুলে পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরায় ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও। ও দুটো একসাথে, আচ্ছা দুটো জিনিস চাইছি তো আমার। এটা এবি গুলো করা যাবে, ওকে। যা খুশি লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, শুধু ভেরিয়েবলের নিয়মটা মানে আমি কি লিখবো? প্রিন্ট দ্য কোশ্চেন্ট ইজ কমা, আমার কোশ্চেনটা কোথায় আছে? এ ভেরিয়েবলে, এন্ড দ্য রিমাইন্ডার ইজ। আচ্ছা, এন্ড কোশ্চেন দ্য রিমাইন্ডার। আচ্ছা, এবি ধরে হয়ে গেল। আমার এর মধ্যে কোশ্চেনটা চলে আসছে, বি এর মধ্যে রিমাইন্ডারটা চলে আসছে। ধরো লিখলাম আর এটা লিখলাম 4। দেখো, দ্য কোশ্চেন ইজ 13 and the remainder is 2. এ আর বিটা কি দিলে বলবে? নতুন দুটো ভেরিয়েবল নিলাম, এ বিটা আমার তো ভ্যালুটা লাগবে। এইবার মজা দেখো, আমি যদি না নিতাম তাহলেও হতো। আমি যদি ধরো নিলাম না, আমি ডিরেক্ট এর জায়গায় এটা লিখে দিলাম, আমি ডিরেক্ট বি এর জায়গায় এটা লিখে দিলাম। আমি নিলামই না দুটো, এই কি বলে এ আর বি। তাহলেও আমার একই হবে। তাহলে আমার কি হলো? স্টোরেজ বাঁচলো, আমার দুটো ভেরিয়েবল নেওয়ার দরকার পড়লো না, আমার এক্সিকিউশন টাইম বাঁচলো। যখন ভেরিয়েবল নেওয়ার তখন নেব, যদি নাও নিতে চাই। এবার অনেকের কনফিউশন হয় যে আমার একটা ভেরিয়েবল নিলে সুবিধা, তাহলে অবভিয়াসলি ভেরিয়েবল নাও। কিন্তু যদি না নিতে চাও তাহলেও সেটা পসিবল। আচ্ছা, এবার এর সঙ্গে আমি একটা এআই টুল দেখাই। দাদা, এই যে স্ক্রিনটা শেয়ার করছো, এটাকে মানে ফুল স্ক্রিন কি করে করবো, বড় কি করে করবো? ওটার উপর ডাবল ক্লিক করো। না, হচ্ছে না তো। তাই পর্তুগিজ জাপানিজ কি করে হয়ে গেল? মজা না?
খুলে পয়সা চাইবে নাকি? দেখো এক একটাতে এক এক ধরনের কাজকর্ম করা যায়। এই একটাও ফ্রি দেখাচ্ছে না এখন, তাহলে আমরা এটা ইউজ করবো না, গ্রক 3টা ইউজ করবো। এখানে দিয়ে দিয়েছে, ধরো লিখলাম এই কোয়েশ্চেনটাই এখানে ওকে বলি করে দিতে। দেখেছো ও আলাদা আলাদা ভেরিয়েবল নিয়েছে, কোশেন্ট নামে ভেরিয়েবল নিয়েছে, রিমাইন্ডার নাম নিয়ে ভেরিয়েবল নিয়েছে, তারপরে বলে দিয়েছে সেকেন্ড ডিভিশন 0 হতে পারে না, অবভিয়াসলি 0 দিয়ে কাউকে ভাগ দিলে লজিক্যাল এরর চলে আসবে, সেটাও বলে দিচ্ছে। তো কোডের কনসেপ্ট কোডে লিখতে হবে না, কোডের কনসেপ্ট যদি একবার বুঝে যাই আমরা, যখন আমরা বড় বড় প্রজেক্ট করবো, ওই জন্য আমি প্রথম ক্লাসে প্রজেক্ট দেখিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি 3rd ক্লাস, ফার্স্ট যে ক্লাসটা ছিল সেখানে আমি প্রজেক্ট দেখিয়েছিলাম, যেটা প্রজেক্ট কি করে মানে একটা লাইনও কোডিং না জানা সত্ত্বেও করা পসিবল সেটা দেখিয়েছিলাম। সে প্রজেক্ট গুলো তোমরা করবে, মানে এআই দিয়েই করবে, খালি কনসেপ্ট গুলো বুঝে করবে, সেটা উষসী ম্যাডাম করাবেন, আমি পাইথনটা পুরোটা করাবো। তো এভাবে এটা আরেকটা এআই শিখলাম। চ্যাট জিপিটি আমরা সবাই এখন জানি, কিন্তু বিভিন্ন ধরনের এআই রয়েছে, 7খানা এআই তোমরা টোটাল এই কোর্সটাতে শিখবে, যা যেই এআই গুলো ডেটা সায়েন্সের জন্য বা ডেটা অ্যানালিটিক্স এর জন্য প্রয়োজন। আজকে আরেকটা দেখলাম গ্রক, এটা জিপিটি 4.1 ইউজ করছে, দেখো আরো অনেক আছে এখানে, এই যে ক্লড রয়েছে, গ্রক রয়েছে, আমরা এটা জিপিটি 1 দিয়ে করলাম, গ্রক 4টা পয়সা চাইছিল। দেখি এখানে আরেকবার দিয়ে দেখি, আরেকটা যেটা আগে করেছিলাম, ও সেটা তো উড়ে গেছে। ঠিক আছে, আরেকটা প্রোগ্রামিং করি, চলো নেক্সট আমরা টপিকে যাই। বেসিক শেষ, বেসিকের আরো কিছু আমি যে নোটস দেবো তাতে প্রোগ্রাম করা আছে, আগে প্রোগ্রামটা দেখবে না, কোয়েশ্চেনটা দেখবে, নিজে করার চেষ্টা করবে, তারপরে সেটাকে সলভ করবে। যদি কোনো অসুবিধা হয় পরের ক্লাসে আগে আমি জিজ্ঞেস করব যে আগে যে মানে 80% করিয়ে দিলাম, বাকি যে 20% আমার অ্যাজ এ টাস্ক থাকবে নোটসে দেওয়া, সেই নোটসে ওইগুলো ট্রাই করবে। যদি না পারো বা কোথাও কোডটা লেখাই রয়েছে, কোথাও কোডে যদি বুঝতে অসুবিধা হয় আমি সেটাকে বুঝিয়ে তারপর ক্লাস শুরু করবো। আচ্ছা নেক্সট আমরা টপিকে চলে যাই, সেটা হলো কন্ডিশন। প্রোগ্রামিংয়েও মানুষের জীবনে তো শর্তের অভাব নেই, আমরা প্রতিটা মুহূর্তে কোনো না কোনো শর্ত পাবি নিজেকে, যে আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে অফিস যাব না। তাহলে শর্তটা এখানে কি? শরীরের সুস্থতা। যদি শরীর ভালো থাকে তাহলে অফিস যাব, যদি শরীর ভালো না থাকে অফিস যাব না। তাহলে শর্তটা কি? শরীর এর কন্ডিশন। ফেসবুকে যদি আমরা লগ ইন করতে যাই, শর্ত কি থাকে? আমরা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে রাখছি, এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কি? একটা ডেটা। এখন অব্দি যা যা ভ্যালু আমরা ইউজারের থেকে নিয়ে সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করে গেছি, ভেরিয়েবলের মাধ্যমে, তারপর প্রিন্ট করেছি, ইনপুট ফাংশন ইউজ করেছি, যাই নিয়ে থাকছি না কেন সেগুলো হলো এক একটা ডেটা। সাইন আপ করি আমরা যে কোনো জায়গায়, সাইন আপ করার জন্য কি দিই? একটা এটা ফার্স্টে দিই ইউজার আইডি, তারপরে দিই পাসওয়ার্ড। এরপর যখন লগ ইন করতে যাই তখন শর্তটা কি থাকে তোমরা কি একটা বলো? ইউজার আইডি আর পাসওয়ার্ডটা মিলতে হবে। এক্স্যাক্টলি, যদি দুটোই সেম হয় যেটা আগে দিয়েছিল তাহলে লগ ইন হবে,
নয়তো হবে না। তাহলে কথাটা কি আসছে, ইফ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আর সেম দেন লগ ইন, এলস লগ আউট। তো ইফ আর এলস, তাহলে শর্তটা কিসের পাশে বসে, ইফ এর পাশে বসে। ইফ ধরা যাক আমি ইউজারের থেকে একটা ভ্যালু নিচ্ছি, ধরো এক্স একটা ভ্যালু নিলাম, ইন্টিজার ভ্যালু নেব, ধরা যাক ইউজার দিয়েছে 10। তাহলে কিরকম ভাবে এটা করে, এখানে 2-3টে জিনিস একটু মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ, বোঝার জন্য। ইফ আমি চাইছি কি, যে যদি 10-এর থেকে ছোট হয় তাহলে বলবো সিঙ্গেল ডিজিট, যদি 10-এর থেকে ছোট না হয় তাহলে বলবো নট আ সিঙ্গেল ডিজিট। বোঝা গেল প্রশ্নটা কি? 10-এর থেকে ছোট হলে ইটস আ সিঙ্গেল ডিজিট নাম্বার, 10-এর থেকে বড় হলে ইটস নট আ সিঙ্গেল ডিজিট নাম্বার। আর ডাবল ডিজিট বলতে পারি না, 3টে ডিজিট 4টে ডিজিট যা খুশি হতে পারে, 10-এর থেকে বড় যা খুশি হতে পারে। তাহলে কথাটা কি আমার হবে, ইফ এক্স ইজ লেস দ্যান 10, রাইট? ঠিক তো? ঠিক বলছি তো ইংরেজিটা? রাইট রাইট। ইফ এক্স ইজ লিখবো না, লেস দ্যান সাইন হলো এইটা, আমরা জানি, এটা পড়েছি, অঙ্কেই আছে। এইবার আমরা ঢুকছি কন্ডিশন, এটাকে বলা হয়, এই চ্যাপ্টারটার নাম হলো কন্ট্রোল ফ্লো। মানে আমি ইফ এলস এর সাহায্যে একটা ফ্লোকে কন্ট্রোল করছি। তাহলে ইফ লেস দ্যান কত, 10, এরপর দিতে হয় কোলন। আমার এটা শেষ হয়ে গেছে, শর্তটা শেষ হয়ে গেছে। ইফ আমার শর্ত কোনটা, এই পার্টটুকু হলো শর্ত, এটাই হলো কন্ডিশন, যে এক্স যদি 10-এর থেকে কম হয়, যে কোনো শর্তর পর একটা কোলন দিতে হয়, যে শর্তটা আমার কমপ্লিট হয়েছে। এবার দেখো এন্টার মারলাম, একটু ভেতর দিকে ঢুকে গেল না? এতক্ষণ যখন করছিলাম একদম গায়ে গায়ে লাগানো ছিল বাঁদিকে, এই কোলনের পর এন্টার মারলে নিজে থেকে একটু ঢুকে গেল না ভিতরে? এটাকে বলে ইনডেন্টেশন। তার কারণ যে এই শর্তর আন্ডারে কি কি হবে, আমার যদি শরীর ভালো না লাগে তাহলে আমি কি কি করতে পারি, শুধু আমি অফিস না যেতে পারি, বাড়িতে বসে নেটফ্লিক্স দেখতে পারি, বিভিন্ন রকমের কাজ করতে পারি। তো এটা হলো কি, আমার শরীরের কন্ডিশন যদি আমার খারাপ থাকে তার স্কোপ কি কি রয়েছে। মানুষের জীবনে যাই হয়ে থাক, যে কন্ডিশনই অ্যাপ্লাই হোক, তার একটা স্কোপ থাকে যে আমি এই করতে পারি। এই স্কোপটা বোঝানোর জন্য প্রোগ্রামিং এ ইউজ হয় ইনডেন্টেশন। সেটা কি, আমি যদি দেখো একটা আবার ব্যাকস্পেস মারলে আবার ইনডেন্টেশনটা চলে যাচ্ছে। আমি এখানে যদি কিছু লিখি এরার দেবে, 4টে স্পেস অথবা একটা ট্যাব, সেটা হলো ইনডেন্টেশন। 4টে স্পেস বা একটা ট্যাব, এন্টার মারি, এখানে নিজে থেকেই নিয়ে নিচ্ছে। কিন্তু ধরা যাক কোথাও তোমাকে ভিএস কোডেও নিজে থেকে নিয়ে নেবে, এখন কেউই আর এ করে না। মানে নর্মালি পাইথন কি করে রান করা যায়, সেটা হলো পাইথন ইনস্টল করতে হয়, ইনস্টল করার পর একটা যে কোনো নোটপ্যাড বলো বা যে কোনো ওয়ার্ড বলো, যে কোনো জায়গায় লেখার জায়গা হলেই হলো, সেখানে লিখতে হয়। সেখানে কিন্তু এরকম নিজে থেকে হয় না, যেরকম কালার চেঞ্জ হয় না, কিছুই হয় না, একদম লেখার মতনই হয়। তারপর সেটাকে সেভ করতে হয় .py তে। py এখানে কিসে দেখো, এখানে কিসে সেভ হচ্ছে, IPYNB নোটবুক, পাইথন নোটবুক, ওখানে হয় শুধু .py ফাইল, .py। তারপর সেটা CMD, যেটা ওই কমান্ড প্রম্পট যেটা থাকে, সেখানে রান করতে। সেগুলো আপাতত এখন এইভাবে খুব কম জায়গাতেই কাজ হয়, মানে ওগুলো তোমরা পরে যেটুকু একদম জল ভাত বিষয় জানার দরকার নেই। আমরা ডেটা সায়েন্স শিখছি যখন, আমরা তো শুধু পাইথন ডেভেলপার হতে যাচ্ছি না, আমরা ডেটা সায়েন্টিস্ট হতে যাচ্ছি। আমরা ডেটা সায়েন্স নিয়ে কাজ করলে জুপিটার বা এই নোট, যে কোনো নোটবুকেই কাজ হয়। চলো, তাহলে আমার এক্স যদি 10 থেকে ছোট হয়, তাহলে আমার এই স্কোপের মানে ইনডেন্টেশনের পর যেটা থাকে সেটাকে বলে স্কোপ। এগুলো প্রথমে এখন মাথা থেকে বেরিয়ে যাবে, দরকার নেই, আস্তে আস্তে করতে করতে নিজেরাই দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। প্রিন্ট
এক্স কমা ইজ লেস দ্যান 10। আমার এই স্কোপে আর তো কিছু লেখার নেই, তাহলে আমি এন্টার মেরে ব্যাকস্পেস করে ওর স্কোপ থেকে বেরিয়ে গেলাম। দেখো ইন্ডেন্টেশন থেকে বেরিয়ে গেলাম, এটাকে বলা হয় স্কোপ থেকে বেরিয়ে গেলাম। তাহলে আমার ইফটা হয়ে গেছে যে এক্স যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আমি কি লিখবো, যে যে ভ্যালুটা ইউজার দিয়েছে সেটা 10-এর থেকে ছোট, সরি লেস দ্যান 10 কারণ ইজ আ সিঙ্গেল ডিজিট নাম্বার। এটা ছিল কোশ্চেনটা। আচ্ছা, আমরা যখন ইফের পর যখন আমরা বলি এলস বলি, তাই তো, এলস। কিন্তু এলসে কি কোনো শর্ত থাকে? এলসে কোনোদিন কোনো শর্ত থাকতে পারে না। শরীর যদি ভালো থাকে অফিস যাব, নইলে যাব না। যাব না এটা স্টেটমেন্ট, মানে যেটা আমার বক্তব্য, যেটা আমার স্কোপের মধ্যে থাকবে। এলস এর পর কোন রকম শর্ত দেওয়া যায় না, ডিরেক্ট করব। এলস এরও স্কোপ থাকবে, এলস হলে কি হবে সেটাও থাকবে। কি হবে, কি থাকবে, is not a single digit number। হয়ে গেল আমার প্রোগ্রাম শেষ। সবসময় মনে রাখবে স্কোপটা থেকে এলস যখন পার্টে যাচ্ছি, এরপর আরো যখন কিছু করব তখন সেই স্কোপ থেকে বেরিয়ে করব। স্কোপের মধ্যে আমি একাধিক লাইন লিখতে পারি, যা যতবার লিখবো, যদি আমি ইন্টারমিডিয়েট এখানে আরেকটা কিছু প্রিন্ট করতে চাইতাম তাও করতে পারতাম। আমি এখানে কোনো যোগ এখানে এলস এর পরে স্যার যেটা প্রিন্ট করা আছে ইজ আ সিঙ্গেল ডিজিট নাম্বারটা হবে না, এটা বোধহয় নটটা বোধহয় হয়ে গেছে। ঠিক ঠিক, ওটা কপি পেস্ট করে তো ভুলে গেছিলাম। যা খুশি তাই করতে পারি আমরা একটা ইফএস স্কোপের মধ্যে, কিন্তু যখন আমার কাজ শেষ হয়ে গেছে আমাকে স্কোপ থেকে বেরিয়ে করতে হবে, এটা মাথায় রাখবে। কারণ এর পরের যে প্রোগ্রামটা দেবো যেটা তোমরা করবে, ওই এরার আসলে বুঝতে হবে যে আমরা স্কোপ থেকে বেরোতে ভুলে গেছি। হতেই পারে যে মাথায় থাকলো না, কারণ লজিক ভাবছি, কোনো অসুবিধা নেই। এরার এলে জন্য কি ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, মানে কোটেশন দিয়ে? কোনটা, কোন জায়গাটায়? এই যে স্কোপ থেকে বেরোনোর আগে যদি এন্টারটা মারি, মানে স্কোপ থেকে বেরোচ্ছি কিভাবে, আমাদের কি স্পেস কি কোটেশন? তুমি এই যে ধরো এই এন্টার মারলে দেখো, তাও ওটা স্কোপের মধ্যেই থাকবে, কারণ ও জানে আরো কিছু কাজ থাকতেই পারে। একটা ব্যাক স্পেস মারবে, তাহলেই স্কোপে নিতে হবে। আচ্ছা, ওকে। আর এন্টার মারলে নিজে থেকে মানে কন্ডিশন দেওয়ার পর, আমি দেখো এখানে একটা এরার করেছি, আমি এটা রান করলেই এরার আসতো, আইটিএন লিখেছে, এটা আইএনটি হবে। আর ওই যাতে গায়ে গায়ে না আসে আমি একটা কোলন দিয়ে স্পেস দিয়ে দেবো। স্ট্রিং এর ভিতরে আমি যা খুশি করতে পারি, যা লিখবো তাই আসবে। চলো এবার রান করি। একটা ভ্যালু চাইছে, এবার ধর আমি দিলাম 9। কি চেক করছে, 9 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, প্রোগ্রাম শেষ, বলে দেবে ও 9 ইজ আ সিঙ্গেল ডিজিট নাম্বার। ও এলস পার্টে যাবেই না। এলস পার্টে কখন যাবে, যখন প্রথম কন্ডিশনটা ফুলফিল হবে না, তখন ও, কারণ ফুলফিল হয়ে গেছে, আর আমার এলসে কি লাভ, হয়ে গেছে, বলে দিয়েছে এক্স 10-এর থেকে ছোট, হ্যাঁ ব্যাস হয়ে গেল, আমি আমার প্রিন্ট করে দিলাম। যদি না হতো তাহলে ও আর ওটার স্কোপটার মধ্যে ঢুকবেই না। ইফের কন্ডিশন যদি ফুলফিল না হয়, ও ডিরেক্ট তার পরের পার্টটায় আসবে, সেটা কি এলস। এবার আমি দিলাম 12, প্রথম শর্তটা তো ফুলফিল করছে না, ও ঢুকবেই না তার মধ্যে, ও সোজা চলে আসবে পরের পার্টটায়। পরের পার্টটা কি এলস, সেখানে তার ভিতর ঢুকে যা আছে সেটা দিতে হবে। গট ইট? কারোর কোনো কনফিউশন? নো। তাহলে নেক্সট আমি একটা টাস্ক দিই তাহলে। চলো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ নির্মল দা, একটা জিনিস একটু জিজ্ঞেস করার ছিল, এই ইনটেন্ডেশনের জন্য এইখানেও আমরা আইএনটিটাই কি ইউজ করব? মানে আইএনটিটা কি সব জায়গাতেই কমন নাকি? ইউজারের থেকে ভ্যালু নিচ্ছি ইন্টিজার নাম্বার, তাহলে আমাকে আইএনটি দিতেই হবে। আমি তো ইউজার থেকে কি বলে স্ট্রিং নিচ্ছি না, আমি কি আইএনটি ভ্যালু নিচ্ছি। যদি ফ্লোট ভ্যালু নিতে পারি তাহলে ফ্লোট দিয়ে করব। স্ট্রিং নেওয়ার জন্য এসটিআর দিয়ে করার দরকার নেই, কারণ বাই ডিফল্ট তো ইনপুট স্ট্রিং নিচ্ছে, দিলেও কিছু এরার আসবে না,
বাট ওটা হলো কি বর্ষাকালে গাছে জল দেওয়ার মতো। একটু আরেকবার বলবে, বুঝলাম। বলছি যখন ইউজারের থেকে তুমি যে টাইপের ভ্যালু নিচ্ছ সেটা দিয়ে তোমাকে টাইপ কাস্ট করতেই হবে, নইলে ইনপুট বাই ডিফল্ট ইউজার যাই ভ্যালু দিক যাই ডেটা দিক সেটাকে স্ট্রিং ভাববে। এখানে আমি এটা অঙ্কটাই করছি তো নাম্বার নিয়ে ডিজিট নিয়ে, তাই জন্য আইএনটি দিচ্ছি। ইনডেন্টেশনের সঙ্গে আইএনটির কি সম্পর্ক? ইনডেন্টেশন তো একটা কন্ডিশনের স্কোপ বোঝানোর জন্য। এন্ড চেক। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আমি ভেবেছিলাম ইনডেন্টেশনটাই মনে আইএনটি দিয়ে ডিনোট করা হচ্ছিল, আমি ওটা আমার ইয়ে হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ইটস আ পজিটিভ ওকে অর নেগেটিভ নাম্বার। আর আলাদা করে প্রিন্ট করতে বলছি না, প্রিন্ট তো করতেই হবে, নাহলে ডিসপ্লে কি করে হবে? কি করব, ইউজারের থেকে একটা ভ্যালু নেব, প্রিন্ট করব। এটা যদি পজিটিভ নাম্বার দেয় ইউজার, ইটস আ পজিটিভ নাম্বার, নয়তো নেগেটিভ নাম্বার। লজিকটা কি হবে এটা আমি বলবো না, ক্লাস 5 অঙ্ক ভালো করে জানো, কাকে পজিটিভ নাম্বার বলে কাকে নেগেটিভ নাম্বার বলে। আচ্ছা, আমরা একটা কন্ডিশনাল অপারেটর কিন্তু শিখে গেলাম, লেস দেন। তাহলে গ্রেটার দেনটাও কি বুঝতেই পারছি, এটা হলো লেস দেন ইকুয়ালস টু, এটা হলো গ্রেটার দেন ইকুয়ালস টু। দেখো কি যেভাবে বলছি ঠিক সেভাবেই লিখবো, নইলে আগে ইকুয়াল টু পরে গ্রেটার দেন লিখলে এরার দিয়ে দেবে। লেস দেন বলছি আগে, তাহলে লেস দেন সাইনটা লিখবো। ইকুয়াল টু বলছি তাহলে তারপরে ইকুয়াল সাইনটা লিখবো। তাহলে আমরা 4টে কন্ডিশনাল অপারেটর শিখে গেলাম, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। করো এবার।
ভেরি গুড অন্বেষা, একদম ঠিক, একদম ঠিক। এইটাই বোঝার, লজিকটাই বোঝার, কোড এআই লিখে দেবে। আর কারো হবে না? হ্যাঁ নির্মলা দা 1 সেকেন্ড দাঁড়াও, একটু মানে টাইপ করতে সময় লাগে, সেজন্য একটু সময় লাগে, একটু 1 সেকেন্ড দাঁড়াও, চেষ্টা করছি। এটা হবে না, কারণ জিরোটা তো কিছু না মাইনাস না প্লাস, ওটার জন্যই পরের টপিকটায় আসবে। একটা নির্মলা দা একটা এরর আসছে করতে গেলে। দেখো কি এরর আসছে, এরর নিজেকেই ঠিক করতে হবে। এরর এখানে লেখাই থাকবে কি এরর এসছে, কি লেখা আছে পড়ো। এইখানে লেখা আছে দাঁড়াও, এখানে লেখাটা আমার একটা এরর আসছে। এক এক করে শুনি কি এরর আসছে, কি বলছে। এরর নিজে, এরর ঠিক করাটাই তো প্রোগ্রামারের কাজ। এই যে আমি দাদা দেখো তো একবার। একদম ঠিক আছে। আচ্ছা না আমার এটা ঠিক হয়েছে, দাঁড়া আমার তো হয়েও গেল, ভেতরে একটা কিছু গন্ডগোল। দাদা ইউজার থেকে ভ্যালু নিয়ে না, ডাইরেক্ট লিখে দিয়েছি। ডাইরেক্ট লিখলে আগে যদি যে করে এক্স এর ভ্যালু দিয়েছিলে সেই ভ্যালু নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এটা খুবই সহজ ছিল। ইফ এক্স ইজ গ্রেটার দেন 0, পাঠালাম, একটু হয়েছে কিনা দেখো। এইবার মনে হয় হয়েছে নির্মলদা। ওই কি বলতো এলস এর জায়গাটা না কিছু একটা, ওই তুমি যেটা বলে একটা স্পেসে কিছু গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ ওই ইনডেন্টেশন, আমি ওটা ট্যাব মেরে দিয়েছিলাম, ওইটাই ওই জন্যই মনে হয় অসুবিধা হবে না। ট্যাবই তো ইনডেন্টেশনের জন্য একটা, হ্যাঁ ওই কারণে বুঝতে পেরেছি। ও নিজে থেকে তো নিয়েইছে, তুমি তার উপরে আবার না না ওই দুটো দুবার নিয়ে নিয়েছে, তাই জন্য ইনডেন্টেশন এর দেখাচ্ছে। হ্যাঁ ওই জায়গাটা ট্যাব কিংবা দরকার নেই তো, আমি বললাম যে হাতে করলে ওটা করতে হবে, নিজে থেকেই দিয়ে দেবে, ট্যাব মারার দরকার নেই। এটাই লজিক। আচ্ছা এখন অব্দি যা শিখেছি আমার এটাই করা উচিত। যদি 7 দেয়, হ্যাঁ 0 থেকে বড় পজিটিভ নাম্বার, আর যদি মাইনাস দিই নেগেটিভ নাম্বার। এইবার একটা
কেউ একটা গুরুত্বপূর্ণ খুব প্রশ্ন করলো, যদি আমি 0 দিই তাহলে কি? 0 এটা নেগেটিভ নাম্বার বলে দিচ্ছে, কিন্তু 0 তো নেগেটিভ নাম্বার নয়। 0 তো 0। মানুষের জীবনে তো শুধু বাইনারি হয় না, না হয় এইটা নয় এটা তো হয় না, অনেক শর্ত থাকতে পারে। তো সেই জন্য অর্থাৎ এলস ইফ শব্দটা আসবে। দেখো, ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 0 ইটস আ পজিটিভ নাম্বার, কোনো সমস্যা নেই। কিন্তু যদি 0 হয় তখন আমি লিখবো এলিফ। এলস ইফটাকে শর্টে লেখে এলিফ। এলিফের পরেও একটা শর্ত আছে, এক্স ইকুয়াল টু 0 প্রিন্ট ইটস আ 0। আর তো কিছু লেখার দরকার নেই। তাহলে দেখো, ও যদি দেখে 0 থেকে বেশি, তাহলে ও সঙ্গে সঙ্গে আর কোথাও যাবেই না, বলে দেবে ইটস আ পজিটিভ নাম্বার। যদি 0 না হয়, তা না হয়, ও সেকেন্ড এসে চেক করবে যে 0 সমান কি, তাহলে লিখবে ইটস আ 0। এলস যদি তাও না হয় তাহলে নেগেটিভ নাম্বার। এর কেউ একটা প্রশ্ন করলে তো আমি এক্স ইকুয়ালস টু 0 না লিখে দুটো ইকুয়াল টু লিখলাম কেন? এটা ছিল লাস্ট কন্ডিশনাল অপারেটরটা শেখা। যেহেতু ইকুয়াল টু সাইনটা আমরা অলরেডি অ্যাসাইনিং অপারেটর হিসেবে ইউজ করছি, এটা তো কন্ডিশনাল অপারেটর, চেক করা কন্ডিশন যদি হয়, এটা যদি সমান হয়, এখানে অ্যাসাইন তো করছি না 0 ভ্যালুটা এক্স এ। তাই এই দুটো যাতে ডিফারেন্সিয়েট করতে পারি, তাই যখনই আমার ইকুয়াল টু কিনা দেখার, চেক করা, কন্ট্রোল করার, যে চেক করছি আমি যে এক্স এর ভ্যালু 0 কিনা, তাহলে ডাবল ইকুয়াল টু ইউজ করবো। অ্যাসাইনিং এর জন্য অ্যাসাইনিং অপারেটর হিসেবে ইকুয়াল টুটা হলো একটা ইকুয়াল টু সাইন। যখনই সেটা মানে করা হয় কন্ডিশনাল অপারেটর, তখন দুটো ইকুয়াল সাইন। এবার দেখো, আমি যদি 0 দিই, এবার আমার প্রোগ্রামটা পুরোপুরি লজিক্যাল হয়ে গেছে। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন আছে? করো। হ্যাঁ, নির্মলা দা, একটা জিনিস এই আরেকবার একটু বলো না, যে এলিফটাকে কি জন্য ইউজ করলে, এটা তুমি মানে এটা ঠিক কি? এলসটা তো বুঝে গেছিলাম, কিন্তু এলিফটাকে কি? এটা কি যখন এই প্রোগ্রামিং এর ভেতরে তুমি এটা কি আলাদা আর একটা কন্ডিশন সেট করলে? হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে ইফ একটা ইউজ হতে পারে, এলিফ লাখ লাখ ইউজ হতে পারে, এলস একটা। আবার এরকমও টাইম আসবে আমরা প্রোগ্রাম করতে দেখব, আচ্ছা শুধু ইফ হলেই হবে। আবার হতে পারে ওখানে ধরো ক্যালকুলেটর। আচ্ছা, মানে এলিফটাকে আমি যদি অনেকগুলি কন্ডিশন দিই তখন এলিফটাকে ইউজ করব। হ্যাঁ, যদি আমার একাধিক কন্ডিশন থাকে। এখানে দেখো একাধিক কন্ডিশন এলো, হয় নেগেটিভ নাম্বার, নয় পজিটিভ নাম্বার, আর তো দুটোর বাইরে একটা জিনিস কি আছে, 0। তাই জন্য আমি এলিফে চেক করলাম 0। এবার প্রোগ্রামটা একদম ঠিকঠাক হয়েছে। চলো নেক্সট, এবার আমি টাস্ক দেব। এইবারই হলো মাথা কাটানোর জায়গা। চলো, এটা করার জন্য যা যা ফাংশনালিটিস দরকার তোমরা সব জেনে গেছো। কি দরকার এটাতে দেওয়ার? মাথা। একটা নাম্বার ইভেন কি অড সেটা চেক করতে হবে। বিজোড় সংখ্যা যে 2 দ্বারা বিভাজ্য নয়, 2 থেকে ভ্যালু নিয়ে চেক করতে হবে। প্রথমে আমি কিচ্ছু বলবো না, 2 মিনিট দিচ্ছি, চেষ্টা করো। না পারলে আমি এটা হিন্দি দিয়ে দেবো। কেউ যদি এআই দিয়ে এটা করিয়ে এনে দাও, আমি ভেরি গুড বলবো, বাট তাহলে তো এআই করে দিত। লজিক গুলো শেখারই নিজেই চেষ্টা করতে হবে। এআইকে আমি এক্ষুনি পাশে গ্রহকে বলবো সঙ্গে সঙ্গে কোডটা লিখে দেবে, তাতে আমার কোনো সুবিধা হবে না, লাভ হবে না। করবো আমরা এগুলো যখন আমাদের সমস্ত কনসেপ্ট বোঝা হয়ে যাবে, তখন আমরা আর কোড লিখবো না, তখন এআইকে দিয়েই লেখাবো। এখন নিজে করার চেষ্টা করো, না পারলে কোনো লজ্জা নেই, কিচ্ছু নেই।
আবার এআই দিয়ে করে দিলে কোনো তাতে ক্রেডিটও নেই, কিছুই নেই, নিজেই চেষ্টা করবো। দাদা এরর আসছে, দেখো তো। এরর আসলে নিজে ঠিক করতে হবে। দেখো কি লিখেছে ওখানে, একদম স্পষ্ট লেখা থাকে এই এরর। বড় কোন এমনকি কোন, আচ্ছা আমি কোলনটা ভুল করেছি। এই তো এই তো নিজেই চেক করবে, একদম স্পষ্ট লেখা থাকে ইংরেজিতে। আচ্ছা এবার একটা হিন্দি, হিন্টটা কি, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগ হয় তাহলে সেটা ইভেন নাম্বার। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগ হয় কিনা সেটাই তো চেক করা। তো 2 দিয়ে ভাগ কখন হবে? যদি তার রিমাইন্ডার 0 হয়, আর যদি রিমাইন্ডার 0 না হয় তাহলে অড নাম্বার। রিমাইন্ডার কি করে চেক করে সেটা আমরা আগের চ্যাপ্টারে শিখে নিয়েছি অলরেডি। এইবার করো। এখানে ইফে x/2 যদি দিই, দেন যদি ভাগ হয়ে গেল তাহলে কোনো লাভ নেই। ভাগ করে কি আমার তো রিমাইন্ডারটা 0 কিনা চেক করতে হবে, তাহলে ভাগ করলে কি করে হবে? ওকে, তাহলে দিতে হবে x পার্সেন্টেজ, যেটা সাইনটা রয়েছে পার্সেন্টেজ। আর আমরা আর কোনো রকম ইউজ করব না যেগুলো নরমালি করি। আমরা স্টার বলবো না, আমরা অ্যাস্টেরিক্স বলবো, আমরা পার্সেন্টেজ বলবো না, আমরা মড বলবো। এক্স্যাক্টলি এখানে মডটাই ইউজ করতে হবে, মডটা ইউজ করব। ওকে, এবার সবার পারা উচিত। অলরেডি আসছে, এরর আসছে কেন? একটা ইকুয়াল টু দিয়েছো, দুটো ইকুয়াল দিয়েছি। কি এরর আসছে লেখাটা পড়ো। টিএমপি IPython -input -17। আমি ছবি তুলে পাঠাচ্ছি। আরে না না, এর আরো ওইগুলো তো নাম্বার, ওগুলো না, লাস্টে কি লেখা আছে, মানে সেন্টেন্সে কি লেখা রয়েছে? Syntax error expected.
আচ্ছা সিনট্যাক্স এরর হয়েছে, তার মানে কোনো সিনট্যাক্সে ভুল করেছো, দেখো এবার কোন লাইনে সেটাও বলে দিয়েছে, সেই লাইনটা চেক করো, এরর নিজে ঠিক করবে, আমি চাইলেই বলে দিতে পারি। আচ্ছা কোলন দিতে হবে 2 এর পরে? যে কোনো কন্ডিশনের পর কোলন দিতে হবে। তুমি কন্ডিশন খালি x mod 2 দিয়ে দিলে হবে না, কিন্তু x mod 2 কি, যদি সেটা সমান হয় কার, শূন্য, কারণ 2 দিয়ে মড করলে কি হবে, রিমাইন্ডার দেবে, সেই রিমাইন্ডারটা কত হতে হবে, শূন্য হতে হবে। যদি এই যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি তার রিমাইন্ডার শূন্য হয় তাহলে সেটা একটা ইভেন নাম্বার, না হলে অড নাম্বার। দাদা স্ট্রিং গুলো যদি অ্যালফাবেট গুলো যদি বড় হাতে মানে ক্যাপিটালে লেখা হয় তখন অসুবিধা হয়, এরর আছে? ডাবল কোটের মধ্যে তুমি গালাগাল লেখো তাহলেও এরর আসবে না, ডাবল কোটের মধ্যে যা লিখবে তাই আসবে। পাঠিয়েছি হয়েছে। ভেরি গুড, একদম এটাই। বাকিদের জন্য আর 1 মিনিট। নির্মল দাদা বলো। হ্যালো বলো। হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলছি এটা হয়েছে, কিন্তু এই হ্যাঁ বলছি এটা হয়েছে, মানে যেটা বলেছো এটা করতে পেরেছি, কিন্তু ডবল ইকুয়াল টুটা কেন ইউজ করতে হবে একটু বলতে পারবে? ওটা একটু মানে একটু ডাউট হচ্ছে। করার জন্য একটা ইকুয়াল টু আমরা অ্যাসাইনিং অপারেটর হিসেবে ইউজ করছি, কন্ডিশনাল অপারেটর যখন হবে, যখন চেক করব দুটো সেম কিনা, তখন ডাবল ইকুয়াল টু ইউজ করব। এই দেখো এই আগের প্রোগ্রামটাতে এখানে করেছি, x এর ভ্যালু 0 কিনা চেক করার জন্য দুটো ইকুয়াল টু ইউজ করেছি। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। এইগুলোই জেনে রাখা। এবার এই প্রোগ্রামটা আমি করে দেখাচ্ছি, কিন্তু আমি নিজের হাতে লিখবো না এটা, আমি এটা এআই দিয়ে দেখাবো। দাঁড়াও, আচ্ছা এবার না আমি না দিয়ে দেখি, পাইথন না লিখে দিয়ে দেখি এআই কিসে লিখে দিচ্ছে। যদি আমি ওকে কোনো ইনস্ট্রাকশন না দিই তাহলে কিসে লিখে দিচ্ছে দেখি। এই যে জাস্ট কপি পেস্ট করলাম, এই রে পয়সা চাইছে না, আবার you have reached your free message limit, দেখি অন্য কিছুতে দিই। ক্লড কোথায়, ক্লড এটা কি, জেমিনি। স্ক্রলারটা কোথায়, ও এটাতে আর দেবেই না, আমি ডাইরেক্ট ক্লডে যাই। ক্লড থেকে এটাই যাই। স্যার বলছিলাম, হ্যাঁ বলো। বলছিলাম ওই মানে চাইনিজ যেগুলো আছে ওগুলোতে কোডিং করাটা কি ভালো হবে? ডিপসিক বা মেশিন যে একটা দেখো চাইনিজ মানে ডিপসিক বলতে চাইছো তো? হ্যাঁ, আবার একটা নতুন এসছে ওই যেটা কেটু, ওই আরো কি একটা এসছে রিসেন্টলি, ওগুলো অনেক মানে স্পিড নাকি বেশি, মানে এই বেঞ্চমার্কটা ওই রকম, কিন্তু ওগুলো কি ইউজ করা একটু থ্রেটের ব্যাপার আছে, এইটা ভাবছে।
দেখো তোমার জন্য থ্রেট নয়, মানে থ্রেট নয় কিছু, ব্যাপারটা হচ্ছে এটা কি করছে দেখো, এগুলো সবই আমার শোনা কথা বা পড়া কথা, যে বলছে যে ওরা, আমরা তো খালি কোডিং নিয়ে করি না, আমরা অনেক কিছুই সার্চ করি এতে, কি বলে এআই তে, যেটা করছে চাইনিজরা, যে এটা শুনছি যেটা বলা হচ্ছে, যে আমাদের প্রত্যেকটা তো এরিয়া দেখলে তো কন্টিনিউ উইথ গুগল করলো, তো সঙ্গে সঙ্গে তোমার লোকেশন, এই আমি রিজেক্ট অল কুকিজ করলাম, কাউকে আমি ডেটা দিতে চাই না, দাঁড়াও এটা একটু কমপ্লিট করি। হ্যাঁ, লোকেশন ট্র্যাক করছে, ওরা ট্র্যাক করে আমাদের আমরা কি চাই, আমরা কি করছি, সে আমাদের গতিবিধি এর করার চেষ্টা করছে। হ্যাঁ, মানে পার্সোনাল ডিটেইলস সার্চ না করাই ভালো, মানে পার্সোনাল জিনিস বা এই ধরনের লোকেশন ওয়াইজ। তাও লোকেশন ট্র্যাক করে দেবে, এবার করে তারপর তুমি কিছু যদি অন্য কিছু সার্চ না করো তাহলে লোকে তো করবেই, কি করবে, বাকিরা তো করবেই, এবার কজন জানে, সব তো বসে বসে রিলস বানাচ্ছে। এখানে আমি দিলাম না, দেখো দেখি ও কিসে করে প্রোগ্রামটা। ওরে বাবা রে, জাভাতে করে দিয়েছে, তাহলে আলাদা করে পাইথন লিখে করতে হবে, তার মানে তাই লিখি। এই যে দেখো আবার এও দিয়ে দিয়েছে, ও পড়ে সঙ্গে সঙ্গে না এও দিয়ে দিয়েছে চেকার। হ্যাঁ, চেকার এদিক থেকে অনেকটাই ভালো, মানে ক্লডে মনে হয়। দেখি অন্য একটা দিই, পুরো অ্যাপ্লিকেশনটা তৈরি করেই দিয়ে দিয়েছে, পুরো অ্যাপটাই একেবারে তৈরি করছে। হ্যাঁ, তুমি যদি এখানে কপি করো তাহলে কোডটা মানে কপি হয়ে যাবে। আমি এবার পাইথনে বলি, আবার ফাংশন টাংশন ইউজ করেছে, ওরে বাপ রে। আমি জাস্ট এইটুকু, মানে এই ট্রাইএলস কি বলে, ট্রাই এক্সেপ্ট এগুলো শিখবো আমরা পরে, ফাংশনও শিখবো অবশ্যই। ট্রাই এক্সেপ্ট হলো কি, যদি এমন কিছু কোডার লিখে দেয় যে সমস্যা আছে, তাহলে এরার না দিয়ে আউটপুটেই বলে দেবে যে কোডে সমস্যা রয়েছে। ইউজার যদি দুম করে একটা এরার দেখে, তার তো কোড সম্পর্কে আইডিয়া নেই, সে দেখবে কেন? বাবা তো রিটার্ন ফিটার্ন দিয়ে দিতে, ছাড়ো আমি করে দেখাচ্ছি। ফাংশন হলে রিটার্ন ইস্যু আসে, এক্সি লিখি ইকুয়ালস টু এন্টার আ ভ্যালু, এটা লিখে কপি করে নিই। ইউজার একটা ভ্যালু দিল, আমি কি চেক করব, ইফ এক্স কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আমার রিমাইন্ডার 0 হচ্ছে, এটা হলো কি আমার কন্ডিশন। আমি রিমাইন্ডারটা চেক করছি, প্রিন্ট এক্স is a even number, else কি করে অর লিখে দিই। হয়ে গেল, প্রোগ্রাম শেষ। পাঁচ অড নাম্বার, ইভেন নাম্বার। এখানেও আমরা এলিফে যদি 0 দেয় ইটস এ 0 লিখবো, কিন্তু কেন এটা করছি না আমি, তার কারণ এরপর থেকে আমরা প্রচুর এমন প্রোগ্রাম করব যেখানে 0 কে ইভেন নাম্বারই ধরা হয়, তাই জন্য এটা আলাদা করে আমি করব না। আগেরটা লজিক্যালি আমার কাছে দরকার ছিল দেখার, আমরা যখন সামনে অনেক প্রোগ্রাম করতে চলেছি। এই x mod 2 এর মাঝখানে স্পেস না দিলেও চলবে? না দিলেও চলবে, দিলেও চলবে, কিছু এসে যায় না, তো স্পেস গুলোকে নিজে থেকে ওমিট করে দেয়।
এটা সুন্দর করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো এবার এর পরের প্রোগ্রামটা না আমি তোমাদের দেখাবো, কারণ তোমরা একটা জিনিস জানো না, তাই জন্য আমি করে দেখাচ্ছি। প্রোগ্রামটা হলো যে চেক করব একটা নাম্বার পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ এবং ইভেন কিনা, পজিটিভ এবং অড কিনা, নেগেটিভ এবং ইভেন কিনা, নেগেটিভ এবং অড কিনা। বোঝা গেল? দুটো জিনিস চেক করবো, বলবো ইটস ইভেন অ্যান্ড পজিটিভ নাম্বার বা এটা নেগেটিভ অ্যান্ড অড নাম্বার, এইরকম। তো ফার্স্ট এন্টার ভ্যালু করবো, কারণ এবার একটা জিনিস আমরা শিখবো, সেটা হলো লজিক্যাল অপারেটর। ভ্যালু দিল, এবার দেখো মজাটা, ইফ এক্স, ফার্স্ট কি চেক করবো, এটা ইভেন নাম্বার কি অড নাম্বার, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0। আর কি চেক করবো আমরা, এটা ইভেন নাম্বার কিনা। এন্ড আমরা পড়েছিলাম, যারা সায়েন্স নিয়ে পড়েছো, এখানে সায়েন্স নিয়ে পড়নি এরকম কেউ আছো? হ্যাঁ, আমি আর্টসের। আচ্ছা, সায়েন্সে যেটা থাকে এটাকে বলে, হ্যাঁ নির্মলা কমার্সের। কমার্সের হলো জানা উচিত। এন্ড মানে হলো দুটো কন্ডিশনই এ হতে হবে, মানে কি বলে, ঠিক হতে হবে। অর হলো দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হলেই চলবে। আর নট হলো ঠিক উল্টোটা, মানে নট 1 মানে হলো 0 আর নট 0 মানে হলো 1। এটাও একটা কন্ডিশনাল অপারেটর, যে নট ইকুয়াল টু বা শুধু নট। শুধু নট আমাদের এখন ইউজ করার কোনো প্রয়োজন নেই। নট ইকুয়াল টু হলে কি আরেকটা কন্ডিশনাল অপারেটর, ধর এটা আমরা এরকমও করতে পারতাম, এটাকে নট ইকুয়াল টু এরকম ভাবে লেখে, এক্সক্লামেশন সাইন দিয়ে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ওখানে একটা ইকুয়াল টু, কারণ আমি নট তো দিয়ে দিয়েছি, ও বুঝে যাবে। যদি নট ইকুয়াল টু 0 হতো, প্রোগ্রামটা একই থাকতো, জাস্ট এইটা অড হয়ে যেত, এটা ইভেন হয়ে যেত, কারণ নট ইকুয়াল টু 0 মানে অড নাম্বার। ঠিক আছে, আরেকটা আমরা কন্ডিশনাল অপারেটর শিখে নিলাম, নট ইকুয়াল। তাহলে ঠিক আছে, এবার এখানে আসি, যে প্রশ্নটা করেছি, যদি x 0 থেকে বড় হয় এবং x mod 2 equals to 0 হয়, তাহলে কি প্রিন্ট x is a even and sorry আগে তো লিখবো is a positive and even number। এটাকেই পুরোটা কপি করবো, পেস্ট করি। এখানে আমার ইফ হয়ে গেছে, তারপরে কি হবে বলো দেখি কেউ একটা, যখন কন্ডিশন থাকছে তখন ইফ ভেরি গুড, x is greater than 0 and not equal to 0 করলাম, এটা কি হবে, পজিটিভ এন্ড অড নাম্বার। এবার আর বারবার এলিফও লিখবো না, এটা লিখবো। দেখো বারবার কিন্তু আমি ইন্ডেন্টেশন থেকে বেরোচ্ছি। এলিফ x is less than 0 and equal to 0 is a negative and even number। হলো। আর একটাই জিনিস হতে পারে কি, চারটেই তো মানে ভ্যারিয়েশন হতে পারে, পজিটিভ ইভেন, পজিটিভ অড, নেগেটিভ ইভেন, নেগেটিভ অড। তাহলে আমি কি আর লিখবো না? আমি লিখবো না, তার কারণ আর ওটাই যখন বাকি আছে আমি এলস লিখে দেবো, আমার আর দরকার নেই লেখার, শুধু আমি এইটুকু কপি করি। তাহলে এটা কি হবে, নেগেটিভ অ্যান্ড অড নাম্বার। আমি এটা কেন নিজে করালাম, তোমাদের এই এন্ডটা বোঝানোর জন্য।
এরপর অরেরও থাকবে, সেগুলো দেখে নিও, টাস্কে থাকবে। চলো 6 পজিটিভ অ্যান্ড ইভেন নাম্বার, -20 নেগেটিভ অ্যান্ড ইভেন নাম্বার, -13 নেগেটিভ অ্যান্ড অড নাম্বার, 23 পজিটিভ অ্যান্ড অড নাম্বার। গট ইট? তো আজকে লাস্ট আমি টাস্কটা দেবো, দিয়ে আজকে ক্লাস শেষ করবো এবং কন্ডিশনও শেষ হয়ে গেল। লাস্ট যে তোমাদের টাস্কটা থাকবে সেটা হলো চেক আ ইয়ার, অবভিয়াসলি ইউজারের থেকে নিয়ে, ইজ লিপ ইয়ার অর নট। কন্ডিশনস, লিপ ইয়ার কখন হয়? 4 দিয়ে ভাগ করা গেলে সেটা লিপ ইয়ার, আর 4 দিয়ে না গেলে সেটা হচ্ছে সেই ইয়ারটা if divisible by 4, or আর কেউ জানো যে 4 দিয়ে ভাগ গেলেও না হতে পারে লিপ ইয়ার কখন? যদি সেটার গ্যাপিং 4 ইয়ার্স এর না হয়। সেটা তো হয়ে গেল যদি ডিভিজিবল বাই 4। 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে তাও লিপ ইয়ার হচ্ছে না কেন? তার কারণ এটা তো এটা মানে সায়েন্সটা বোঝার চেষ্টা করি। আমরা যে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, আর যদি প্রত্যেকটা মাসই যদি ওই 30-31 দিয়ে হতো তাহলে কি হতো? একটু কম সময় হতো, মানে 365 দিন মানে ইন্টু 24-এর থেকে যে সংখ্যাটা হয় তার থেকে সামান্য কম। তাই জন্য সেটাকে মেকআপ দেওয়ার জন্য কি করা হয়? 4 বছর অন্তর একটা করে দিন অ্যাড করা হয়। হ্যাঁ, দিন অ্যাড করা হয়। আবার এই একটা দিন করে অ্যাড করার পর বহু বছর পর দেখা যাচ্ছে একটু বেড়ে যাচ্ছে। তাই জন্য প্রত্যেকটা সেঞ্চুরিতে লিপ ইয়ার হয় না, মানে 1900 এটা লিপ ইয়ার। দাদা 200 দিয়ে ভাগ করতে হয়। 400। হ্যাঁ। But if it is divisible by 100, then it must be divisible by 400. মজার রাত যে 4 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু আমাকে চেক করতে হবে 100 দিয়ে ডিভিজিবল নয় তো। যদি 100 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওকে 400 দিয়েও ডিভিজিবল হতে হবে লিপ ইয়ার হওয়ার জন্য, আদারওয়াইজ নট লিপ ইয়ার। চলো কর। এটার জন্য আমি কটা বাজে? 10:15 তো, আমি 10:25-এ ফিরছি। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, 10 মিনিট দিলাম, চেষ্টা করো। তারপরে তো আছি দেখিয়ে দেওয়ার জন্য, আর এই তো আছি। নিজে চেষ্টা করো একটুখানি, যা যা শিখেছো এন্ড লাগবে এখানে, আগে থেকেই বলে রাখছি। যা যা দেখেছো কি করে ডিভিজিবল হয় তোমরা জানো। 2 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল করতে গেলে কি করে করতে হবে, বা 400 দিয়ে ডিভিজিবল কিনা চেক করতে কি করে হবে, 100 দিয়ে ডিভিজিবল কিনা কি করে চেক করতে হবে, এগুলো সবই জানো। পড়ো।
চলে এসছি আমি, কারো হলো? হ্যাঁ হয়েছে দাঁড়াও দিচ্ছি, হয়েছে। ওকে, ভেরি গুড। চলো দেখি একজনের তো হলো। আর 1 মিনিট আছে কিন্তু। হ্যাঁ দেখো তো। মনে হচ্ছে না ঠিক হয়েছে। তুমি একটু 1900 দাও দেখি, এতে 1900 দিলে দেখো তো লিপিয়ার দেখাচ্ছে কিনা। আচ্ছা দিচ্ছি দাও। এন্টার নাম্বার, এন্টার ইয়ারে লেখা ছিল, ঠিক ছিল। কি 1900 দিলে কি দিচ্ছে? আরে ওটা বারবার চলে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নির্মল, আমি পাঠিয়েছি। নির্মল কোথায় পাঠিয়েছি আমি, একটু দেখো। দেখছি ওই গ্রুপে পাঠিয়েছি তো। হ্যাঁ 1900 দিয়ে দেখো। হ্যাঁ 1900 দিয়ে। হ্যালো, হ্যাঁ 1900 দিয়ে দেখো। 1900, আচ্ছা 1900 ইজ নট এ লিপ ইয়ার দেখাচ্ছে। এই তো তাহলে হয়েছে। তাহলে হয়েছে। হ্যাঁ তোমার এখানে না মাঝখানে ওই কি বলে আমার ওই 2025টা না যাচ্ছে না কিছুতে, জানো? ওই দ্বারা তোমাকে দেখাচ্ছি। রান করো আরেকবার, রান করে দ্বারা আমি দেখাচ্ছি কি হয়েছে। ধরো হ্যাঁ নির্মলা তো কিছু বলছিলে কি আমাকে? মানে কিছু বলছি, তুমি যেহেতু ওটাকে এন্ড কি বলে 400 দিয়ে ডিভিজিবল করেছো, তাহলে 100 দিয়ে ডিভিজিবলটা রাখারই দরকার ছিল না। আচ্ছা বলছো দুটোই রাখবে, যে 400 দিয়েও হতে হবে 400 দিয়েও হতে হবে। কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে কি বলতো, 400 দিয়ে আসলে, হ্যাঁ আসলে ওইটা না আমি ওই ওয়ার্ডটা বুঝতে পারছিলাম না, ওর জন্য একসাথে ওটা 100টাও দিয়ে দিয়েছি। হ্যাঁ কিন্তু যদি 4 বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা হয় 4 সাল, যেটা 4 সাল সেটা তো লিপি আর হওয়া উচিত। হ্যাঁ তোমার প্রোগ্রামে হবে না, কারণ তোমার 4 থেকে 400 ভাগ করা যায় না, হবে না। আমি করে দিচ্ছি এবার, তোমার ঠিক আছে ভালো হবে। আমাকে বলছো? হ্যাঁ হবে না ওটা, তোমার প্রোগ্রামটা মানে 400-র নিচ থেকে 400-র উপরের সালগুলো থেকে চলবে লজিক্যালি, কিন্তু 400-র নিচের সাল হলে আর হবে না। না ওরা কি দোষ করলো? দাদা 1900 দিলাম, দেখো কিরকম আসছে। 2025টা যাচ্ছে না।
এন্টার মেরেছো? হ্যাঁ দাঁড়াও দেখি, দাঁড়াও আগে ইনপুট এন্টার ইয়ার প্রপার লিখবো টু চেক ইটস ইয়ার অর নট। আমি এরকম ভাবে করতে ভালোবাসি, মানে অনেকভাবেই করা যায় প্রোগ্রামটা, আমি এটা ভালোবাসি করতে, তাই আমি এরকম ভাবে করি। মনে রাখবে যে কোনো প্রোগ্রামই যেরকম ভাবে করা যায়, আসলে হলো আউটপুট এবং তার কত ফাস্ট হচ্ছে। ইফ ইয়ার মড 4, আমাকে যা যা বলা হয়েছে আমি চেক করব। ইফ ডিভিজিবল বাই 4, এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, equals to 0, and ইয়ার। এবার দেখছো আমরা আস্তে আস্তে আমরা যা ইউজ করছি আমরা নামগুলো তেমন করে লিখছি। ইয়ার মড 100 not equals to 0, যে 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না। প্রিন্ট ইটস আগে লিখে নি ইয়ার, সুন্দর করে করবো। ইয়ার is the leap year. Elif year mod 100 equal to 0, যে যদি 100 হয় তাহলে কি হতে হবে, ওকে 400 দিয়েও ভাগ যেতে হবে। যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে ওকে 400 দিয়েও ভাগ যেতে হবে, কারণ 400 দিয়ে ভাগ, যেমন মিলেনিয়ার মানে ধর 2000 সাল, 1900 সালে একটা 100 দিয়ে ভাগ যায়, 2000 সালে 100 দিয়ে ভাগ যায়, কিন্তু 2000 সালকে তো 400 দিয়েও ভাগ যায়। তাহলে আমাকে এই দুটো কন্ডিশনই ম্যাচ করতে হবে এলিফে যদি ঢুকে। ভালো করে বোঝার চেষ্টা করো। 4 দিয়ে ভাগ গেল এবং 100 দিয়ে ভাগ গেল না, অবভিয়াসলি লিপ ইয়ার। তাহলে যদি 100 দিয়ে ভাগ যায় আমি চেক করবো 400 দিয়েও ভাগ যাচ্ছে। যদি হয় লিপ ইয়ার, else is not a লিপ ইয়ার। আমি এই লজিকটা করতে পছন্দ করি, মানে একদম তাহলে প্রপারলি আমি, আমার কখনো ভুল হবে না। দেখো আমি যদি 4 দিই ইটস লিপ ইয়ার, তার কারণ এটা কোন কন্ডিশনটা ম্যাচ করলো, এই কন্ডিশনটা। আমি যদি 300 দিই ইজ নট আ লিপ ইয়ার, বা 300-কে 4 দিয়ে ভাগ যায় কিন্তু 100 দিয়েও ভাগ যায়, কিন্তু 400 দিয়ে ভাগ যায় না, তাই এটা লিপ ইয়ার নয়। আবার ধরো 1500 লিখি, 1500-কেও 400 দিয়ে ভাগ যায়, কিন্তু 100 দিয়ে ভাগ যাচ্ছে, 400 দিয়ে ভাগ যাচ্ছে না। যে কারণে আমি বারবার বলছিলাম 1900 চেক করো, নট আ লিপ ইয়ার। কিন্তু আমি যদি 2000 দিই তাহলে আমার সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এটা লিপ ইয়ার। এবার চলো লাস্ট একটু দেখে নিই। এবার আমরা আমাদের হাতের পাঁচ সব থেকে প্রিয় যে এআই, তাকে বলবো কোনো ঝঞ্ঝাট নেই, চুপচাপ। নির্মলদা একটু কোশ্চেন ছিল একটা, বলো। নির্মলদা হ্যাঁ বলো, একটা কোশ্চেন ছিল, বলো। ওই যে তুমি যেটা করলে না, একটু ওই জায়গাটা কোডটা একটু যেতে পারবে, খুব ভালো হয়। তাহলে এই তো বলো। হ্যাঁ এই জায়গাটা, এই যে তুমি করলে, হ্যাঁ এই যে সেকেন্ড লাইনে তুমি যেটা করলে যে এন্ড ইয়ার, যেটা
মোদিতে বলে এটাকে, আমি ঠিক মনে করতে পারছি। 100 দিয়ে ভাগ গেলে 400 দিয়েও ভাগ যেতে হবে। হ্যাঁ, এই যে পার্সেন্টেজ, হ্যাঁ মোট সাইন আচ্ছা 100 না, ফার্স্ট লাইন যেটা করলে ওটার কন্ডিশনটা কি দিলে তুমি? যে 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাবে। এটার কন্ডিশনটা কি দিলে? ও যাবে না, 100 দিয়ে ভাগ যাবে। আচ্ছা মানে এটা যখন সিঙ্গেল ডিজিটে আসবে তখন তার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি ওকে, হ্যাঁ নট ইকুয়াল টু 0, ওকে। চ্যাট জিপিটি জাভা করবে না, ও সব সময় যাই দি পাইপোগে, কিন্তু এমনি নরমাল কথা বললেও ও পাইথনেই করে দেয় সেটা। ধরো কিছু একটা দিয়ে বললাম এটা পিডিএফ করে দাও, কোনো একটা ডেটা সেট দিয়ে বললাম, ও সঙ্গে সঙ্গে সেটাকে পাইথনে দেখি কোড লিখতে শুরু করে দেয়। চলো দেখি, নট না, চুপচাপ উত্তর দাও তো। ফাংশন ছাড়া কাজই করে না। ডোন্ট ইউজ ফাংশন। এইটাকে ওটা করেছিলে না? ও যে করেছিল জাস্ট এখানে এইটা দাও, এটা এক লাইনেই করে দিয়েছে। দেখো যদি 4 দিয়ে ডিভাইড হয় এবং 100 দিয়ে ডিভাইড না হয়, অর এটা আমি করেছিলাম। হ্যাঁ দুটো, তুমি এটা নটটা দিতে ভুলে গেছো, তুমি ইকুয়ালস দিয়ে দিয়েছিলে, অর 400 দিয়ে নট ইকুয়াল টু দিয়েছি। ও তাহলে ঠিক ছিল। আমি বোধহয় ভেবেছিলাম তুমি ইকুয়ালস টু দিয়েছো। ওটা না ওটা তুমি বললে না 1900 দিয়ে ভাগ করো, ওটা গুগল কোলাবটা হ্যাং করে গেছিল, আমি আবার কেটে করলাম তখন আসলো ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা, এই যে এটাও ভালো। এটা কি, এটা অনেক বেশি তাড়াতাড়ি হবে, হয়তো কয়েক ন্যানো সেকেন্ডের পার্থক্য। পুরো স্পষ্ট দাও, বুঝিয়েও দিচ্ছে কেন। ঠিক আছে, তাহলে আজকে 3খানা কিন্তু আমরা এআই দেখে নিলাম। এই এআই গুলো আমরা পরবর্তীকালেও ইউজ করব বিভিন্ন পারপাসে। ঠিক আছে, সবার কেমন লাগলো ক্লাস? আজকে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? অবশ্যই প্রথম দিন তো বুঝতে পারি। হ্যাঁ ভালো ক্লাস হচ্ছে, নির্মল দাদা। আচ্ছা সবাই ভালো লেগেছে যখন একটাই রিকোয়েস্ট করব, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও তো একটু দাঁড়াও। পরের ডেটগুলো কি হবে সিলেবাসটা? হ্যাঁ বলে নেক্সট গুলোতে কি হবে তাহলে একটু জানিয়ে দেবেন। মানে পরের দিন হবে আমাদের, মানে পরের দিন থেকে আর অনেক ফ্রি ক্লাস না হবে না, মানে অ্যাডমিশন নিতে হবে। হ্যাঁ তো যারা যারা করতে চাও একটু অ্যাডমিশন নিও। কিন্তু এটা দেখায় না কেন আমাকে কে জানে। যাই হোক, যেটুকু দেখা যাচ্ছে একটু সবাই যদি, যার যদি পসিবল হয় তাহলে একটু সবাই একটু ক্যামেরাটা অন করো। একটুখানি ফিডব্যাকের জন্য আমি একটা পোস্ট করব, আমিও ক্যামেরা অন করছি। তোমরা সবাই একটু কমেন্ট করে দিও পোস্টটাতে যে কেমন লাগলো ক্লাসটা। ঠিক আছে, ওকে চলো টাটা। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নেক্সট শুক্রবার 8:30। আমাদের কন্ডিশন, আমি দুটোই নোটস দিয়ে দিচ্ছি গ্রুপে, অ্যাপেও থাকবে, কি বলে ভিডিও রেকর্ডিংও পেয়ে যাবে। একবার ক্লাস শুরুর আগে না একটু এগুলো ঝালিয়ে দিও, তাহলে কারণ পরের দিন ইউটিউবে চলে যাবো আমরা। কন্ডিশন হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে আগের দিনে দারুণ হলো। থ্যাংক ইউ। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।